প্রিয় দর্শক, আমরা বাংলাদেশের যে নতুন মুক্তি পর্বে আছি, যার সূচনা হয়েছিল একটি রক্তাক্ত, মহাকাব্যিক এবং সাহসী জাগরণ দিয়ে, যেটাকে আমরা বলছি ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান। আজকে আমরা সেই গণঅভ্যুত্থানের একদম চূড়ান্ত পর্বের একটা দিনে আমরা আছি, 1 বছর পর। তো আমরা আজকে সেই ঘটনাগুলিকে বুঝে দেখার চেষ্টা করব এবং এই জুলাই গণঅভ্যুত্থান যে বিজয়ী হলো, আমাদের দেশের ইতিহাসে তো জনগণের আন্দোলনের বিজয়ের ইতিহাস কম, পরাজয়ই বেশি। কিন্তু এই একটি বিজয়, সেই বিজয়কে আমরা 1 বছর পর কিভাবে মূল্যায়ন করব, কিভাবে এগিয়ে নেব এবং ইতিহাস একে কীভাবে দেখবে, এবং যারা এতে অংশগ্রহণ করেছিলেন তাদের সেদিনের ভূমিকা এবং সেই ভূমিকাকে আজ পর্যন্ত টেনে আনা, সেটার জন্য আমরা আজকের এই আলোচনায় আমরা আমাদের পাশে পেয়েছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি জুলাই এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, এই গণঅভ্যুত্থানের চিন্তার ভাষা, কর্মসূচি, কৌশল এবং এটাকে কল্পনা করা যে আসলে এই ডাকে মানুষ আসবে, এমন একটা জাতি সুপ্ত ছিল, একটা ছাত্র জনতা সুপ্ত ছিল, তাদেরকে অ্যাড্রেস করা, তাদেরকে নিয়ে আসা এবং শেষ পর্যন্ত সফলতার দ্বারপ্রান্তে নিয়ে আসা, সেই কাজের অন্যতম নেতা, চিন্তক জনাব মাহফুজ আলম। জনাব মাহফুজ আলম, আপনাকে আজকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এখানে আমরা তো একটা কঠিন সময়ে পার করছি এখনও। বিজয়ের পরেও আসলে ওই অর্থে তো স্বস্তির জায়গাটা হয় নাই, কিন্তু ক্রমশ আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে এই গণঅভ্যুত্থান জয়ী থাকছে, টিকে থাকছে। তো আপনার এই 1 বছর আগের ঠিক এই দিনে তখনও একদিকে প্রচণ্ড ভয়, আবার আরেক দিকে প্রচণ্ড বিস্ফোরণ, যেটা 5ই আগস্ট আমরা দেখেছি, সেইটার মুহূর্তের আপনার কি যায় চকিতে হঠাৎ করে কোন মুহূর্তটা আপনার মনে পড়ে? 2 আগস্ট দিবাগত রাত 10টা নাগাদ ঢাকা ট্রিবিউন, যদি ভুল না বলি, ঢাকা ট্রিবিউন একটা রিপোর্ট পাবলিশ করে আন্দোলনের পিছনে একজন ইন্টেলেকচুয়াল তরুণ আছেন এবং তার সাথে এরকম ব্যক্তিদের সাথে সম্পর্ক রয়েছে। এবং ওখানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, যারা অভ্যুত্থানে লিডারশিপে ছিলেন, তাদের সবার এক ধরনের ঠিকজি অনুসন্ধানের চেষ্টা করা হয়। তো ওই রিপোর্টটা বের হওয়ার পরে আমি 19 জুলাই থেকে যে বাসায় ছিলাম, যেখানে এক ধরনের আত্মগোপনে ছিলাম, কারণ হচ্ছে আমার সাথে যে 4 জনের একটা গ্রুপ ছিল, যে গ্রুপ থেকে বেসিক্যালি অধিকাংশ ডিসিশন জুনের 5 তারিখ থেকে জুলাইয়ের 19 তারিখ পর্যন্ত ডিসিশন নেওয়া হতো। আক্তার, নাহিদ, আসিফ এবং বাকের, এই 4 জন এই একই গ্রুপে অন্তর্ভুক্ত ছিল। তো যখন 19 জুলাই রাত্রে, যেটা আমরা পরের দিন জানতে পারলাম, নাহিদ গুম হলো এবং এর আগে 17 জুলাই আক্তার গ্রেপ্তার হলো এবং আসিফ বা বাকের কারোর সাথে যোগাযোগ রাখা যাচ্ছে না, তখন আমার কাছে মনে হয়েছে যে তাদের সবগুলো মোবাইল যেহেতু গোয়েন্দা সংস্থার হাতে যাবে বা সরকারের হাতে যাবে, তাহলে অবভিয়াসলি তারা দেখবে যে ওখানে আমার সাথে সংলাপ হচ্ছে বা আমাদের দিক থেকে নির্দেশনা যাচ্ছে, পরামর্শ যাচ্ছে, অথবা কোঅর্ডিনেশন হচ্ছে। ফলে তো আমার স্বাভাবিকতই আমাকে আত্মগোপনে যেতে হয়েছে। এবং কিন্তু ওই আত্মগোপন অবস্থা ওই দিন ব্রেক করে আর কি, কারণ আমি এরপরে আসলে আত্মগোপনে থাকার আর কোনো মানে নেই, কারণ সরকার এবং সরকারের গোয়েন্দা সংস্থা, মিডিয়া এস্টাবলিশমেন্ট সবাই মিলে এই বিষয়টা কোঅর্ডিনেটেড ওয়েতে এটা সামনে নিয়ে আসে যে একজন আছেন পিছনে, একজন কাজ করতেছেন, আরও বিভিন্ন সমাজের বিভিন্ন সিভিল সোসাইটি, সাংবাদিক, বুদ্ধিজীবীদের সাথে সম্পর্ক আছে, পুরাতন ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, এই সংগঠনগুলোর লিডারশিপ এখানে জড়িত আছে। ফলে আমার কাছে মনে হয়েছে অলরেডি উই আর এক্সপোজড, এবং আসলে এখন আত্মগোপনে থাকা না থাকা একই মানে। অভ্যুত্থানের পিছনে যারা অংশগ্রহণ করছিলেন বা যারা ভূমিকা রাখছেন, তাদের সবার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটা নাহিদকে করা হয়েছে, অন্য যারা স্টুডেন্ট লিডার তাদেরকে করা হয়েছে। এর ভিতর দিয়ে আসলে আমাকে তখন ওই দিন অধিকাংশ পড়াশোনা দিলে আজকের রাতটা একটু অন্য কোথাও সরে গিয়ে থাকেন, অন্য কোনো বাসায় গিয়ে আশ্রয় নেন, পরের দিন সকালে লোকেশন চেঞ্জ করেন। তো আমি ওইটাই করলাম। আমরা যেই বাসায় ছিলাম, ওই বাসার যে ভাড়া বাসার যেটা, ওটার মালিক যিনি ছিলেন, তো উনি আশ্রয় দিলেন। উনি ওই রাত্রে, আমরা 5টা পর্যন্ত, আমি আর আমার বোন 5টা পর্যন্ত জেগেছিলাম, ফজর পর্যন্ত। বাস্তবিকতই 18 জুলাই থেকে আসলে
5ই আগস্ট রাত পর্যন্ত, 5ই আগস্ট অন্তত দিন দুপুরে হাসিনার বিদায় পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে রাত্রে ঘুমাতাম না। রাত্রে বলতে 6টা 7টার পরে ঘুমাইতাম, এই জন্য যে যদি আমাদের ফিক করে তুলে নিয়ে যায় তাহলে যাতে অন্তত আমরা যে জাগ্রত থাকি, অন্তত 10 জনকে জানাইতে পারি যে বাসার সামনে পুলিশ আসছে। আপনার কি মনে হয় যে ধরেন বাংলা ট্রিবিউন বা যে পত্রিকা এটা করলো, তারা হঠাৎ করে পেছনের লোক অন্তরের লোক খোঁজা, আপনি একটু আগে বলছিলেন যে মিডিয়া এস্টাবলিশমেন্ট গোয়েন্দা সবাই মিলে, এটা তো আসলে ছিল যে আন্দোলনের কোডটাকে চিনিয়ে দেওয়া বা তাকে ধাক্কা দেওয়া, তাকে ধ্বংস করার, এরকম কিনা, কি মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে যে এটা আন্দোলনে আসলে এক ধরনের থাকে না স্কেপ গট খোঁজার একটা জিনিস আছে। আমি পরে জানতে পারছি, এটা আমার সত্যায়নের সুযোগ নেই যে আসলে এটা এইভাবেই ঘটছে কিনা, কিন্তু আমি বিভিন্ন যারা ছিল পুলিশে বা বিভিন্ন দায়িত্বে ছিল তারা বলছিল যে ওই দিন রাত্রেই গ্রেপ্তারের কথা হচ্ছিল এবং ডিবি হারুন এটা লিড করতো, কিন্তু ডিবি হারুন পরের দিন সকালে ডিবি হারুনকে বরখাস্ত করা, এটা আপনারা জানেন। এবং এরপরে তো আমরা লোকেশন চেঞ্জ করি, আমি আমার এক বন্ধুর বাসায় আশ্রয় নিই। ফলে ওই মিডিয়া আসলে একজনকে যে টার্গেট করবে, গ্রেপ্তার করবে, এখন নাহিদ ইসলামকে গ্রেপ্তার করাটা স্বাভাবিক, উনি সামনে আছেন, আরও 10 জনকে গ্রেপ্তার করা স্বাভাবিক, তারা সামনে আছে। এখন একটা লোককে আপনি গ্রেপ্তার করবেন, ওর জন্য তো ফ্রেমিং করতে হবে। ফ্রেমিংটা হচ্ছে এই লোকটা হচ্ছে সব কিছু খোঁজখবর জানে, সে হচ্ছে পিছনে বিভিন্ন সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, সাংবাদিকদের সাথে সম্পর্ক মেনটেন করতেছে। এবং একে ধরলে আমরা থাকে না যে সরকার যখন একটা অপারেশন পরিচালনা করে যে একজনকে খুঁজে পেলাম, ও আসলে সোকল্ড মাস্টার মাইন্ড, ও আসলে সবকিছু জানে, ওকে এবার মারো, ওর থেকে তথ্য উদ্ধার করে তাকে ষড়যন্ত্রকারী হিসেবে এস্টাবলিশ করে তখন তাকে দিয়ে আসলে এক ধরনের রাষ্ট্র এক ধরনের থাকে না যে আমরা সব জেনে গেছি, এটা একটা চেষ্টা ছিল। এটা আমার কাছে এরকমই মনে হয়েছে। তো আমরা লোকেশন চেঞ্জ করার পরে ওই দিন 2রা আগস্টে বিকাল দুপুরের দিকে আমি চলে গেলাম আমার বন্ধুর বাসায়, দুপুরের আগে। তারপরে তো 3রা আগস্ট আসলো, তখন আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা বললে যে এখন আর ভিতরে থেকে কোনো লাভ নেই, তুমি পাবলিকলি আসো। তারপর 3রা আগস্টে যখন নাহিদ আসলো, নাহিদ আসলে আমাদের এক বড় ভাই এখানে আন্দোলনে ছিলেন, অভ্যুত্থানে ছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি। তো উনি হচ্ছে নাহিদকে তার বাসা থেকে নিয়ে আসছেন, আবার আমার বন্ধু আসাদ ওকেও নিয়ে আসছেন। তা আমরা 4 জন একসাথে শহীদ মিনারে গেলাম একটা সিএনজিতে করে। তো যতটুকু চেষ্টা করা যায় পুলিশের নজরে না পড়ে, এবং ওরা আমাকে যখন পিক করলো পরে আমি হচ্ছে যে 3রা আগস্টে আমরা গেলাম আমাদের ওই প্রোগ্রামে। তো আমি ওখানে একটা বক্তব্য দিলাম আমার যেই কাজের জায়গাটা ওইটা নিয়ে, আর আমরা কীরকম ধরনের বাংলাদেশ চাই। সেই তো সামনে চলে আসলেন এবং 3রা আগস্টে শহীদ মিনারে এক দফার ঘোষণা, এবং ওই দিনে হচ্ছে অসহযোগ আন্দোলনে আমাদের সাথে তো যোগাযোগ সবই ছিল, অসহযোগ আন্দোলনের বক্তব্য এবং এগুলো কিভাবে ঠিক করা। অসহযোগ আন্দোলনের আইডিয়াটাও আসলে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতর দিয়ে আমরা তৈরি করছি যে আন্দোলনের একটা পর্যায়ে আপনারা যদি খেয়াল করেন 1 আগস্ট 1 আগস্ট এই সময়টায় নার্সরা নেমে গেছিল, মেডিকেল প্র্যাকটিশনাররা নামছে, আইনজীবীরা তো নামছে একটা সময়। তখন আমাদের ইন্টারনাল যে ডিসকাশন হয়েছে সেখানে আমরা একটা পর্যালোচনা করলাম, আমরা অসহযোগ আন্দোলন ঘোষণা দিব। অসহযোগ মিনস আমি নিজেও লিখছি, আমার 2রা আগস্টে ফেসবুকে পোস্ট আছে যে অসহযোগ আন্দোলন মানে হচ্ছে কোনো মানে গান্ধীবাদী আন্দোলন না, মানে আমরা বসে পড়লাম, আমরা কোনো অংশগ্রহণ করলাম না, বরং 71-এ মার্চ মাসে যেটা অসহযোগ আন্দোলন হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এবং পাকিস্তানের ইমিনেন্ট যে পাকিস্তান সেনাবাহিনীর ক্র্যাকডাউন হবে এটার বিরুদ্ধে বাঙালি এবং যারা বাংলাদেশের মুক্তি সংগ্রামের পক্ষে ছিল তারা যেভাবে অসহযোগ আন্দোলন করছে যে সব শ্রেণী পেশার মানুষ একটা লক্ষ্যে নেমে পড়বে এবং এক ধরনের কি বলা যায় সিভিল ডিসঅবিডিয়েন্স যাকে বলে, নন কোঅপারেশন যাকে বলে, এগুলো করবে। তো ওইখানে আমাদের লক্ষ্য ছিল যে আমলা, পুলিশ, সেনাবাহিনী থেকে সব ধরনের জুলাই অভ্যুত্থানের পক্ষে যারা ওরা সবাই নেমে পড়বে, আর যারা জুলাই অভ্যুত্থানের বিপক্ষে থাকবে এটা একেবারে স্পষ্ট ফারাক হয়ে যাবে, মানে আমরা স্পষ্ট চিনতে পারবো কারা আমাদের পক্ষে। এবং তো সেটাই তো ঘটলো, কিন্তু সেটা ঘটে নাই। এত শ্রেণী পেশার লোকজন যে নামলো, এই নামানোর ক্ষেত্রে আপনাদের কি কোনো যোগাযোগ বা কোনো? সেটা তো ছিল, সেটা এক ধরনের বামপন্থীদের একটা পোর্শনের সাথে যারা ছিল হচ্ছে যে একটু আওয়ামী লীগ বিরোধী,
আওয়ামী লীগের সাথে তো একটা বড় অংশের বামপন্থীরা এক সময় এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে ছিল, কিন্তু 2018 সালে নির্বাচনের পরে বিভিন্ন বামপন্থী গ্রুপ, অ্যাক্টিভিস্ট বা টিচার অর্গানাইজেশনস তারা হচ্ছে একটু ভাবার চেষ্টা করলো যে আমরা তো এইটার মোরাল বার্ডেন আর নিতে পারবো না। মানে আওয়ামী লীগকে রাখাটা বাংলাদেশের কোট অ্যান্ড কোট সেকুলারিজম, মৌলবাদ, সাম্প্রদায়িকতা এগুলো দমন করার জন্য জরুরি, ঠিক আছে, কিন্তু মোরাল একটা বার্ডেন যে আমরা আসলে এটাকে কতদিন ধরে মোরাল সাপোর্ট দিয়ে যাব। এবং কারো কারো তো রাজনৈতিক লড়াই হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। তো ফলে তো তারা ওই সময় থেকে যে ড্রিফটিংটা হইলো, ওই সময় থেকে তো আমাদের সাথে তাদের যোগাযোগ। সে 18 সালের আপনি নিরাপদ সড়ক আন্দোলন বলেন, 19 সালের ডাকসু মুভমেন্ট বলেন, ডাকসুর পরে মুভমেন্ট বলেন, তারপরে 20 সালে আপনার ভারতের যে সীমান্ত হত্যার বিরুদ্ধে আন্দোলন বলেন, সীমান্ত হত্যা বিরোধী আন্দোলন যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা সমন্বয় করছেন, উনি অনশন করছেন, ওখানে তো আমরা সব ধরনের লোকরা আছি, আনু মোহাম্মদ স্যারও আসছেন, তারপর হচ্ছে যে গণসংহতির লিডাররা আসছেন, বা বিভিন্ন যারা বাংলাদেশের পক্ষে এবং ফেসিবাদের বিরুদ্ধে বামপন্থী আছেন, বা যারা সিভিল সোসাইটি, বামপন্থী না হয়ে সিভিল সোসাইটির অংশ আছেন, তাদের সবার সাথে কিন্তু আমাদের যোগাযোগটা ওই 19-20 সাল থেকে শুরু হয়েছে। করোনার সময় একটা তো আমরা সবাই বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে গেছি। পরে আবার 22 সালে যখন ফেরত আসছি তখনও আমাদের অংশগ্রহণ ছিল। আমরা যখন 19 সালে যখন কাশ্মীরের যখন স্পেশাল স্ট্যাটাস বাতিল হলো, তখন আমি নিজে আমাদের একটা সিনেমার প্ল্যাটফর্ম ছিল, আমরা সিনেমা প্রদর্শনী আয়োজন করলাম কাশ্মীরের লোকদের নিয়ে। তো ওখানে বামপন্থী সবগুলো ছাত্র সংগঠনকে আমরা দাওয়াত দিচ্ছি। ফলে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের এটা আগে থেকেই ছিল যে ফেসিবাদ বিরোধী যারা বাম, নট যে যারা একটু আতাত করবে বা যারা একটু বিভিন্ন ইডিওলজির কারণে আওয়ামী লীগকে অন্ধ সাপোর্ট দিয়ে যাবে, ওদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকার প্রশ্ন আসে না। কিন্তু যারা খুবই স্পষ্টতা আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের একটা ফেসিবাদ বিরোধী অবস্থান আছে, গণতান্ত্রিক অবস্থান আছে, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক ওই সময় থেকে শুরু হয়েছে। পরবর্তীতে ছাত্র ইউনিয়নের একটা অংশ, আপনারা জানেন যে ছাত্র ইউনিয়নের একটা অংশ ভাগ হয়ে গেল এই প্রশ্নে যে আসলে আওয়ামী লীগকে সাপোর্ট দিব কি দিব না। তো ওই ছাত্র ইউনিয়নের যে অংশটা ভাগ হয়ে গেল, ওই অংশটার সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং 22-23 সাল থেকেই ছিল। আমরা বিভিন্ন প্রোগ্রামও করেছি একসাথে, পাঠচক্র বা সেমিনার আয়োজন বা আমাদের মানে টিএসসি ভিত্তিক বা আরও যে সভা সেমিনারগুলোর সুযোগ ছিল, ওগুলোতে আমরা ওনাদেরকে দাওয়াত করছি বা ওদেরকে আমরা আনছি, ওরা আমাদেরকে। এখন ওই জায়গাটা আসি, কিন্তু আপনি এই যে দেখেন অসহযোগটা সফল হলো, তারপরে অসহযোগ একটা পর্যায়ে সফল হয়েছে, কিন্তু আমলাতন্ত্র, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন এবং সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, এই 4টা জায়গা আমরা পরে যখন আমরা ইন্ট্রোস্পেকশন করি, এই 4টা জায়গাতে আমরা কিন্তু বিভাজনটা স্পষ্ট না, ওটা 71 সালের তুলনায় ওই বিভাজনটা হয় নাই, তখনও হয় নাই, কিন্তু একরকম সেটা কিন্তু দুইটা দিনকে অন্তত পূরণ করেছে যে এই সময় কর্মসূচি এইটা, তারপরে এক দফা, এবং তারপরে আপনারা ঢাকা মার্চের যে কর্মসূচি, ঠিক অসহযোগ থেকে একেবারেই চূড়ান্ত কর্মসূচিতে চলে গেলেন। এটা কি হিসাব নিকাশ করে যে মোমেন্ট চলে এসছে? 4 তারিখে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পুরো বাংলাদেশে বিক্ষোভ মিছিল এবং জনগণের অংশগ্রহণ, কারফিউ তখন ঘোষিত হয় না, কারফিউ 4 তারিখ বিকালে ঘোষিত হবে, সন্ধ্যায় ঘোষিত হবে। তো 4 তারিখে নামার পর দেখা গেল যে সরকার, যে আমরা অসহযোগের ঘোষণা দিলাম, আমরা সরকারকে আহ্বান জানালাম যে আর রক্তপাত না, আর কেরিং না, আমরা সরকারকে চাই সরকার চলে যাক, আমরা নতুন একটা সরকার এবং নতুন একটা বন্দোবস্তের দিকে যাব। তো এইটা তখনও সরকার মানে নাই। 4 তারিখে আমার যতটুকু জানা আছে অন্তত নিয়ারলি 100 মানে অ্যাক্টিভিস্ট অ্যান্ড মুভমেন্টে যারা ছিল তারা শহীদ হয়েছে। তো তখন আমাদের কাছে মনে হয়েছে এটা একটা শেষ পরিস্থিতি, মানে এটা আর মানে হাসিনা মানে ওই জায়গাতে আর নাই যে কোনো রকম কনসিডারেশন, যে এটা একটা মরণপণ লড়াই, এখানে কোনো অনারেবল এক্সিটের সুযোগ নেই, বা যে আমরা যে প্রথমে গণভবন প্রথম থেকেই তো একটা পরিকল্পনা ছিল সে বাংলা ব্লকের থেকেই, কিন্তু তারপরেও যখন হচ্ছে যে 3 তারিখও বাংলা মানে মানুষ বলছে চলেন গণভবনে যাই, কিন্তু আমরা আন্দোলনের বিভিন্ন স্তর থাকে, মানুষের চৈতন্যেরও স্তর থাকে, বা পাবলিক কতটুকু আসলে আমাদের সাপোর্টে আছে, ওই সাপোর্টটাকে কতটুকু আমরা আর্টিকুলেট করতে পারবো সেটারও স্তর থাকে। তো আমরা মনে করছি যে ঠিক আছে 3 তারিখ আমরা ঘোষণা দিলাম, দেখি সরকার কনসিডারেট হয় কি না, কিন্তু কনসিডারেট তো হওয়ার প্রশ্ন আসে না হাসিনার কাছে। তো ওই দিন গুলি চলার পরে
বিকালে যখন 5টার যখন ঘোষিত হলো যে 6টা থেকে কারফিউ, সন্ধ্যা থেকে কারফিউ শুরু হবে, তখন আমাদের বক্তব্য ছিল, আমরা যে যারা আলোচনা করছি এবং ওই সময় আমাদের এক বন্ধুর বাসায় আমরা অনেক লিডাররা ছিলাম, নাহিদ ছিল, তারপরে আমার বন্ধু আসাদ ছিল, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি ছিল, আরও কয়েকজন ছিল। তখন আমরা বসে আলোচনা করলাম যে আমরা 6 তারিখের যে লং মার্চ, এই লং মার্চ আমরা 6 তারিখে রাখতে পারবো না। তখন আমরা হচ্ছে যে ওই 4 তারিখের সন্ধ্যায় আমরা মিটিংয়ে ডিসাইড করলাম যে তাহলে আমরা চলে আসি, মানে এটা আগায় নিয়ে আসি যে কাল পরশু হবে না, পরের দিন হবে। এটা আসিফ তো এটা ঘোষণা করলো। তখন আমরা একটা স্লোগান ঠিক করলাম যে আমি বললাম যে এটা এইভাবে দেওয়া যায় কিনা, যে ঢাকা আসো জনতা, চাটতে হবে ক্ষমতা। তো এটা কিছুটা হয়তো রিফ্রেশ করে তারা এটা দিল। এবং তখন আমরা ঠিক করলাম যে আসলে যদি সরকার দায়িত্ব ছেড়ে দেয় তখন আসলে কীরকম কী সরকার হবে। তো এটা ড্রাফটিংয়ের কাজ রাত্রে 4টা, এটা 4 তারিখ রাতে, 4 তারিখ রাতে আমরা ড্রাফটিংটা করছি। আমি পার্সোনালি করছি, বা আমার সাথে যে বিভিন্ন রাজনৈতিক দল, যেটা এখন বাংলাদেশে কোয়েশ্চেন আসে আর কি, এটা আমি মনে করি অহেতুক কোয়েশ্চেন, যে কার ক্রেডিট কত, কে কত কি করছে না করছে। এটা আসলে বাস্তবতা হচ্ছে এখানে সবগুলো পক্ষের। যেমন ওই দিন রাত্রে যদি আমি স্পষ্ট মনে করতে পারি যে ছাত্র শিবিরের একটা অংশের সাথে কথা হয়েছে, ফরাদ মজারদের সার্কেলের সাথে কথা হয়েছে, তারপরে আমাদের একজন ছাত্র ইউনিয়ন নেতা অনেক রায়ের সুবাদে আমরা হচ্ছে যে আনু মোহাম্মদ স্যার থেকে শুরু করে, মানে হচ্ছে যে যত ধরনের বামপন্থী সার্কেলের সাথে কথা হয়েছে, মোস্তাইন জহির থেকে শুরু করে ওনাদের একটা সার্কেল, ওনাদের সার্কেলের সাথে কথা হয়েছে। তো এইটা খুবই মানে এক ধরনের অস্বাভাবিক, এবং আমি মনে করি যে এক ধরনের বাজে স্বভাব, যে আমরা এটাকে এক জায়গায় কনফাইন করতে চাচ্ছি। ওই দিনটাতে আমি শুধু 4টা গ্রুপের কথা উল্লেখ করছি, আমি আরো এর বাইরেও ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্র শিবিরটা ছিল, ছাত্রদলের সাথেও প্রথম থেকে ছাত্রদলের সাথে এনগেজমেন্ট ছিল আসিফের, বিশেষ করে রাকিব ভাই যিনি আছেন ছাত্রদলের, ওনার সাথে ছিল, রাকিব নাসির ভাইয়ের সাথেও ছিল। তো এখন এখানে আসলে একা কেউ কিছু করে নাই, এখন একা কেউ সবকিছু করে ফেলছে। আমি আজকে স্লোগানটা লিখছি, আগের দিনের স্লোগানটা হয়তো আরেকজন লিখেছে, কিন্তু তারপরেও যখন আপনার উপর একটা আসলো, একটা হচ্ছে বাংলা ট্রিবিউন আপনাকে নিশানা করলো, যেটা হয়তো রাষ্ট্রযন্ত্রকে আপনাকে ধ্বংস করার ক্ষেত্রে ব্যবহৃত হতো, ভাগ্যিস তারা খুঁজে পায়নি। কিন্তু এরপরে আবার মাস্টারমাইন্ড কথাটা আসলো আপনার উপর, এটাকে আপনি কিভাবে দেখেন? মাস্টারমাইন্ড, আমি প্রথম থেকেই মাস্টারমাইন্ড শব্দটাই, এইটা আসলে এক ধরনের আমি কি বলে, আমি তো বলছি এটা স্কেপগট করা, একটা স্কেপগট লাগে, একটা স্কেপগট খোঁজার চেষ্টা, কাউকে বলির পাঠা বানানো, কাউকে বলির পাঠা বানানো দরকার ছিল, এবং কাউকে দেখিয়ে যে এই যে দেখেন সব কিছুর হোতাকে বের করছে, এবার তার মুখ দিয়ে কিছু বের করা, অথবা সে কি বলছে এটা একটু মিডিয়ার সামনে বলে এটাকে ডিরেল করা, এটাই ছিল সরকারের, ওই সরকারের প্ল্যান। তো সব মিলিয়ে ওই মানে বয়ানটা, যেমন নাহিদ আমাকে খুবই স্পেসিফিকলি বলছে যে ভাই আমাকে যখন মারতেছিল ওরা, তখন তারা এই শব্দটা ইউজ করছে। সো এই শব্দ আমি তো ওন করার প্রশ্নই আসে না, আই ডিজ ওন দিস ওয়ার্ডস ফ্রম ভেরি বিগিনিং। আমি তো এই শব্দ ওন করি না, বরং আমরা আমাদের অবশ্যই কৌশল ছিল। বাংলাদেশে না, শুধু পুরো দুনিয়ার কোনো গণ অভ্যুত্থান, গণ আন্দোলন নাই যেখানে কোনো রকম পরিকল্পনা থাকে না, কোনো রকম কৌশল থাকে না। অবশ্যই কৌশল ছিল। আপনি 6 তারিখ থেকে 5 তারিখে প্রোগ্রামটা নিয়ে আসাও তো একটা কৌশলের অংশ। এই কৌশল যে 5-6 জন মানুষ ডিসাইড করলো, এবং 5-6 জন মানুষ ডিসাইড করার ক্ষেত্রে 5-6টা সার্কেলের সাথে কথা বলে একটা পরামর্শ ভিত্তিক একটা ডিসিশন নিল, সেটাকে আপনি অ্যাকনলেজ করবেন না? অবশ্যই করতে হবে। কিন্তু একই সাথে জনগণের যে লড়াই এবং জনগণের যে স্বতঃস্ফূর্ত লড়াই, যখন লিডাররা ছিল না, আমরা আত্মগোপনে ছিলাম, আন্দোলনের নেতৃত্বে তারা গুম ছিল, কেউ আত্মগোপনে ছিল, কেউ গ্রেপ্তার ছিল, এই সময়টাতে যাত্রাবাড়িতে যে মানুষগুলো নামছে ওরা তো তাকাই থাকে না যে ওকে আমার লিডারকে। যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্ররা, হ্যাঁ মাদ্রাসার ছাত্ররা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মানে আমাকে যদি জিজ্ঞেস করে, আমি তো ভাবি না প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নামবে, এবং এটার কোনো ক্রেডিট নেওয়া আমার দরকার নেই। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাদেরকে যে এনগেজ করা গেছে, যেই এনগেজ করুক না কেন, এটা হইতে পারে শিবির করছে, এটা হইতে পারে সাধারণ ছাত্ররা করছে, এটা হইতে পারে বিএনপির লোকরা করছে, যেই করুক না কেন, এটা তো আমাদের একটা কমন কজে কন্ট্রিবিউট করছে। সো এটা নিয়ে তো ক্রেডিট, মানে একটা জিনিস যে তখন ওই আন্দোলনের সময় কেউ ক্রেডিট দাবি করে নাই, প্রথম 2-3 মাসও আসে নাই। কিন্তু একটা জিনিস তো দেখা গেল, যেটা আমারও মনে হয়েছিল ওই সময়, যে যখন যে কর্মসূচি, যে ডাকটা আসা দরকার, 5 আগস্ট পর্যন্ত সব ঠিকঠাক মতো হচ্ছিল। এমনকি 6 তারিখের প্রোগ্রাম যদি একদিন আপনারা না পিছাতেন, ওই রাতে হয়তো অনেক মানুষ মারা যেত। না, সে তো মারা যেত, সেটা মারা যাওয়া শুরু হয়েছে 4 তারিখ সন্ধ্যা থেকে। আমি যদি ভুল না বলি, বাংলা মোটরে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ তো বলা যায় না, কিলিং হয়েছে,
বাংলা মোটর থেকে কারণ বাজার, বাংলা মোটর থেকে কারণ বাজার, এই জায়গাটায় যথেষ্ট পরিমাণ কিলিংস হয়েছে 4 তারিখ সন্ধ্যায়। এবং আমাদের একটা প্রাইমারি ডিসিশন ছিল কারফিউ ভেঙে বের হইতে। যেমন আমরা যারা শাহবাগে ছিল তাদের কাছে এই মেসেজটা পাঠাইছি যে তোমরা একটা প্রতীকী কারফিউ ভেঙে বের হও, 6টা বাজে তো শেষ হবে, 6টা থেকে শুরু হবে, তোমরা 6:30 পর্যন্ত স্টে করো ক্যাম্পাসে এবং শাহবাগে। সরকার ইউজুয়ালি পুলিশ আমরা মনে করি ক্যাম্পাসের ভিতরে গুলি করবে না, ফলে ক্যাম্পাসের সাইডটাতে তোমরা থাইকা প্রমাণ দেখা যাও যে তোমরা কারফিউটা ভঙ্গ করছো, তাহলে মানুষের কাছে একটা স্পিরিট যাবে। আমাদের পরামর্শ ছিল যে কারফিউটা প্রতীকীভাবে ভেঙে বের হয়ে তারপরে তোমরা রাত্রে আসো, আমরা আলোচনা করি কীভাবে কী করে। তো যেটাই হোক, রাত্রে তো ডিসকাশন হইলো, আমরা একটা খসড়া রেডি করলাম যে কী রকম সরকার হইতে পারে। ওখানে অবশ্যই আমি যেটা বললাম সবগুলো পক্ষের সাথে আলোচনা হয়েছে এবং এখানে আমরা চেষ্টা করছি যে ইন্টিগ্রেট করার জন্য। ওই সময় অলরেডি কে সরকারে যাবে না যাবে, কারা সরকারের উপদেষ্টা হবে, এসব আলোচনা চলে আসছে। আমাদের 3 তারিখেই আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আনবো। তারপর 4 তারিখে যখন আমি যেই মিটিংটার কথা বলতে, ওই সময়ে আলী রিয়াজ স্যারের সাথে কথা হচ্ছিল একটা গ্রুপের, আর একটা গ্রুপ ইউনূস স্যারের সাথে কথা বলছিল। আমি তখন আমার কাজ যেটা ছিল ড্রাফটিং আমি করতেছি বা সবগুলো পক্ষের সাথে আলোচনা করতেছি, তখন বোধহয় আসিফ বা নাহিদ বা কেউ একজন ইউনূস স্যারের সাথে কথা বলছে বা আলী রিয়াজ স্যারের সাথে কথা বলছে বা অনেকের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং চলতেছে কি হইতে পারে বাংলাদেশের সরকার, কি হইতে পারে, কেমন হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকার, কারা কারা হইতে পারে। আপনারা সব প্ল্যান করলেন, কিন্তু 5 থেকে 8 আগস্ট পর্যন্ত, 5 তারিখে শেখ হাসিনা পলায়ন করলেন সকালের দিকে। জনতা শেষ পর্যন্ত অনেক, তারপরে রক্তপাত হলো এবং মানিক মিয়া গণভবন, পুরো অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ। এর আগে আমরা দেখেছি, দেখেন 7ই মার্চের একটা জনসভা, যেখান থেকে মানুষের একটা সংকল্প তৈরি হলো, কিন্তু 5ই আগস্টের ওইরকম একটা, ওর থেকেও বড় একটা জমায়েত ওই অঞ্চলে চলে আসলো, সারা ঢাকার আশপাশের জেলা থেকে। কিন্তু সেখানে কোনো বড় ঘোষণা তৈরি করা হলো না। ওই যে পাবলিকের যে অরিজিনারি ক্রাউড, তার পাওয়ার, ওইটা থেকে যদি কোনো ঘোষণা আসতো, সরকারের রূপরেখা আসতো, তাহলে কি এই বর্তমান পরিস্থিতি আরও অন্যরকম হতো? নাকি 3 দিন পরে অনেক মেকানিজমের পরে একটা জায়গায় বসে একটা ঘরের ভিতরে জনগণের সামনে না, তাহলে এই যে ময়দান থেকে ঘোষণা না এসে একটা সলা পরামর্শের জায়গা থেকে এলো, এটার কারণে কি পরিবর্তনটা পরিস্থিতির মধ্যে হলো? নাহিদের সাথে আমার কথা হয়েছিল যে তোমরা শাহবাগে থাকবা। নাহিদ, নাসিরউদ্দিন পাটোয়ারি, এই 2 জন তারা চলে গেলেন রাত্রে এক টিচারের বাসায়। তখন হচ্ছে যে আমরা ঠিক করলাম যে নাহিদ আর নাসির ভাইকে বললাম যে আমরা রাত্রে তো ড্রাফট রেডি করতেছি, কালকে কি ঘোষণা যাবে জনগণের সামনে, এবং ঘোষণা যাবে শাহবাগ থেকে অথবা শহীদ মিনার থেকে। সরকারের ঘোষণা, আমরা কীরকম বাংলাদেশ চাই, কীরকম পরিবর্তন চাই, প্রাথমিকভাবে আমরা কি চাই, সেসব একটা ড্রাফট আমরা রাত্রেব্যাপী ওই যেটা বললাম ওই প্রক্রিয়ায় সবগুলো মানে যারা হচ্ছে যে গ্রুপ আছে তাদের সাথে কথা বলে রেডি করলাম। কিন্তু আমি সকাল 11টায়, তখন আমার বন্ধু আসাদ, ওর বাসা ছিলাম মহানগর প্রজেক্টে। ওখান থেকে যখন বের হয়ে আমরা একটা সিএনজি ভাড়া করে আমরা, নাহিদ আর নাসিরউদ্দিন পাটোয়ারি আছে, আসিফ অন্য জায়গায় ছিল, আসিফ আর বাকের ছিল হচ্ছে চানখারপুলের দিকে। তো কিন্তু নাহিদ ইউজুয়ালি যেহেতু ঘোষণা করবে আমরা ধরে নিয়েছিলাম, তো তার সাথে আমার মিটিংটা দরকার ছিল। 11টায় আমরা যখন বের হলাম তখন হচ্ছে এই যে বিএফডিসির সামনে যে 7 রাস্তা যেই জায়গাটা আছে, ক্রসিংটা আছে, এখানে পুলিশ আমাদেরকে থামাইলো, সিএনজি থামানোর পরে আমাদেরকে ইন্টারোগেট যেভাবে করা পুলিশ 20-25 জন পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি যাইতে দিচ্ছে না। তখন কারফিউ চলতেছে এবং পুরো ঢাকা শহর থমথমে। তো আমরা যখন পুলিশ হাতে পড়লাম, তো ওই সময় তো আসলে ওইভাবে আমার ছবিও কোথাও নাই, হয়তো একটা রিপোর্ট আছে। আর আমার বন্ধু সে তখন একটা গবেষণা প্রতিষ্ঠানের কাজ করে, তো সে কার্ডটা দেখে বললো যে আমি একটা প্রফেশনাল, আমি আমার একটা মেডিকেল ইমার্জেন্সি যাচ্ছি, আমার বন্ধু আমার সাথে যাচ্ছে। তো তখন এই যে নাহিদের সাথে আমরা যাইতে পারলাম না, নাহিদ এবং নাসির ভাইয়ের সাথে। নাহিদ তো তখন যখন 2টার দিকে ঘোষণা হলো, তখন তো তারা শাহবাগে চলে আসলো। শাহবাগের এই যে বিজয়ী জনতা, তারা দেখবেন যে যাইতেছে, নাহিদ, আসিফ বা আরও অনেকদেরকে নিয়ে তারা সংসদের দিকে রওনা দিছে। দ্যাট ওয়াজ দ্য মিসফরচুন। কারণ আমার প্রস্তাবনা ছিল যে আমরা ঘোষণা দিব ওই দিন 5 আগস্ট ঘোষণা দিব। সেই ঘোষণাপত্র আমরা রাত্রে ড্রাফট করছি, আমি এবং সবার সাথে মিলে, সবার পরামর্শে। এইটা আমরা যখন রাত্রে ড্রাফটটা রেডি করে আমরা পরের দিন দুপুরে, এটা আমরা তো এরকম না যে এটা আমরা জানি যে এটাই হবে, কিন্তু রাত্রে একটা লেখা আসিফ লেখছে, আসিফের এখনও ফেসবুক পোস্ট আছে, ওটা আমার লিখে দেওয়া যে কি কি হবে।
সেটা আসিফের এখনও পোস্ট আছে 4 তারিখ রাতের। তো সেটাতে এলাবোরেট করে আমরা একটা ঘোষণাপত্র দিতাম, এবং এই ঘোষণাপত্রতে খুবই ইন্টারেস্টিংলি এই ঘোষণাপত্রতে কিন্তু সবগুলো পক্ষ জড়িত ছিল, এবং ওরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্সের ওখানে অপেক্ষাকৃত ছিল, যে সামিনা লুৎফা ম্যাম বলেন বা এই যে মনজুর আল মতিন ভাই বলেন, সবাই কিন্তু ওখানে ছিল যে আমরা বসবো, শাহবাগে তোমরা থাকবা, আমরা যাব ক্যাম্পাসের ভিতরে বসে আমরা ডিসাইড করব কি ঘোষণাপত্র যাবে, দেন উই উইল কাম আউট, তুমি পাবলিকের সামনে বলবা। এইটা অনেকভাবে নষ্ট হইলো, যেমন নাহিদরা যখন চলে গেল, এটা আমি মনে করি না এটা কোনো ইচ্ছাকৃত জিনিস, জনগণের যে নেতাদেরকে নিয়ে চলে গেল, এবং ওই যোগাযোগ আমার ইস্টাবলিশ করতে, নাহিদদের সাথে আমার ইস্টাবলিশ করতে সময় লেগে গেলো সন্ধ্যা। ততক্ষণে মোমেন্ট শেষ, মানুষ রেভলিউশনারি ভায়োলেন্সে ব্যস্ত হয়ে গেছে, ভায়োলেন্সে কেউ বাড়ি ফিরে যাওয়া, কেউ বাড়ি ফিরে গেছে, ঢাকা শহরে থাকে না, আনন্দ করছে বা আনন্দের মধ্যে আছে, মিষ্টি বিতরণ করতেছে, সব কিছু করতেছে। ওই মোমেন্টামটা শেষ হয়ে গেল, নাহিদ আসিফকে বা যারা ছিল অন্যরা, তাদের কাউকে আমি পাইলাম না। না, কিন্তু রাত্রের বেলা তো তারা একটা চ্যানেলে, তারা সকলেই রাত্রের বেলা চ্যানেলে আসলে ঘোষণাটা দেওয়া যেত, তখন আসলে এই ঘোষণা দেওয়ার মানে সব ধরনের প্রায়োগিক সম্ভাবনাই শেষ হয়ে গেছে। তখন একটা জাস্ট হচ্ছে যে জাতিকে জানানো যে আমরা এরকম সরকার করতে যাচ্ছি, এরকম পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, এই হচ্ছে অবস্থা। ঘোষণাপত্রের মতো একটা সোলেম জিনিস ঘোষিত হবে পাবলিকলি, ওই জিনিস ওই মোমেন্টাম আমরা হারাই ফেলছি। এবং ততক্ষণে সরকার ঘোষিত হওয়ার কারণে, যেটা আপনি বললেন 5 তারিখ থেকে 8 আগস্টে, অবশ্যই এটা আমাদের ভেবে দেখা দরকার কি হইতে পারতো, অন্য কি হইতে পারতো। সেটা আমরা বলবো যে 5 তারিখে 8 আগস্টের সবচেয়ে যে আমি মনে করি যেটা প্রবলেমেটিক জিনিস, সেটা হচ্ছে দিস ভেরি কম্পালশন যে ইউ হ্যাভ টু মেক এ গভর্নমেন্ট রাইট নাও। তোমার আর দেরি করা সম্ভব না, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, কিলিংস হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, যত দ্রুত গভর্নমেন্ট ঘোষণা দেওয়া যায়। এই যে যত দ্রুত দেওয়ার নামে, স্টেবিলিটি, সো কল্ড স্টেবিলিটি রক্ষার নামে দেখা গেল যে আমরা ওই 3 দিন মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, মাত্র 2 ঘন্টা। সারা দিন আমরা ঘুরতেছি, মির্জা ফখরুল সাহেবের কাছে গেলাম, আমরা জামাতের আমিরের সাথে কথা বললাম, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বললাম, কার কি লিস্ট আছে কথা বললাম, তারেক রহমানের সাথে কথা হইলো। আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে দেশের স্টেবিলিটি রক্ষা করা। তাহলে আপনার ফিলিংটা 1 বছর পরে যে জুলাই অভ্যুত্থানের যে সর্বোচ্চ সম্ভাবনা ছিল, সেটা পুরোপুরি বাস্তবায়ন, সেটা ওই সময়েই নস্যাৎ হয়ে গেছে। 8 আগস্ট রাত্রে থেকে সচিবালয়ে যা হয়েছে, সচিব রদবদল থেকে শুরু করে, ডিসি রদবদল থেকে শুরু করে, আমলাতন্ত্রে যা হয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে যা হয়েছে, এগুলো কোনোটাই আসলে জুলাই গণঅভ্যুত্থানকে সার্ভ করে নাই। 2006 জরুরি অবস্থা, তারপরে অনেকভাবে মানবাধিকার দমন, সকল রাজনৈতিক দলগুলোর উপর নিপীড়ন, যারা দালালি করে নাই, এবং তারপরে একটা নতুন করে আবার জাগরণ শুরু হলো 18 সাল থেকে। এমনকি বলা যায় 2015 সালের যে নো ভ্যাট মুভমেন্ট, 18 সালের কোটা সংস্কার, সড়ক নিরাপত্তা, তারপরে থেকে এই পর্যন্ত নির্বাচনের সময় এলেই সেটাকে প্রশ্ন করা, এবং আপনারা যে ধাপে ধাপে আবরারের জন্য আন্দোলন, সীমান্তের আন্দোলন, জাতীয় সার্বভৌমত্বের আন্দোলন, অনেক ধরনের আন্দোলন করেছেন। এই সবগুলো আন্দোলনকে আপনি এক করে দেখলে আপনার কি মনে হয়, এবং তাদের প্রতি আপনার কি বক্তব্য? 13-14 সালে যখন আমি তো মাত্র মানে দাখিল পাস করলাম, মানে ম্যাট্রিকুলেশন শেষ হইল, ওই সময় আমরা ঢাকায় আসতেছি, আমরা তো দেখলাম যে শাপলাতে কীভাবে মানুষ মেরে ফেলা হয়েছে, অনেক আলেমকে, বাচ্চা মাদ্রাসা ছাত্রকে মারছে। এরপরে দেখা গেল যে বিএনপি 14 সালে আন্দোলন করলো না, 15 সালে একটা অবরোধ হইল বড় একটা দীর্ঘ সময় ধরে। এই 15 সালে যে বিএনপি অবরোধ থেকে সরার পরে এটা হচ্ছে একটা বিরোধী দলহীন দেশে পরিণত হইল, বিরোধী শক্তিবিহীন দেশে পরিণত হইল। এবং ওই শাপলা শাহবাগ বাইনারির মাধ্যমে, শাপলা শাহবাগ বাইনারির এই জায়গাতে গিয়ে আমি মনে করি যে নাস্তিক নামে কথিত যারা আছে ওদেরকেও মেরে ফেলা হইলো। এটা হচ্ছে রাষ্ট্রের, ওই হাসিনার রাষ্ট্রের রূপ আর কি। কাটা দিয়ে কাটা তুলে 2 কাটাকে সে হচ্ছে যে সরাই ফেলছে আর কি। সে হচ্ছে নাস্তিক দিয়ে হেফাজত ডিল করছে, হেফাজত দিয়ে নাস্তিক ডিল করছে। এবং এই রাজনৈতিক খেলাতে আসলে বাংলাদেশ আসলে একটা অস্থিরতার দিকে গেল, এবং ওই জায়গাতে চলে গেল ব্লেমিং এবং ট্যাগিং, এবং ওখান থেকে আসলে একটা বিরোধী দলহীন, বিরোধী শক্তিহীন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো ওখান থেকে আসলে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত ছাত্র সংগঠন বা অনেকগুলো সিভিল সোসাইটি ফোর্স, তারা আসলে ব্যবহার চেষ্টা করছে। আমার তো তখন মাত্র ক্যাম্পাসে আমরা ঢুকছি 16 সালে। তো ওই সময়ে বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে কিভাবে আসলে মানে থাকে না যে আমরা তো শুরু করছি কোটা সংস্কার দিয়ে,
বা এটা একটা দাবি দিই, কিন্তু ওই দাবিটা তো একটা জায়গায় এসকেলেটেড হইলো এবং ওখান থেকে তো আমরা এই পর্যন্ত চলে আসলাম। তো ওদেরও ছিল যে এরকম কি জনপ্রিয় মুভমেন্টগুলোর মধ্যে আমরা জনগণের কাছে আরও বেশি মানে এন্ট্রি পাইতে পারি। সেখানে নোবেট মুভমেন্ট হলো একটা বড় অংশের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের এইবারের আন্দোলনে অংশগ্রহণের জেনেসিসটা হচ্ছে সেটা। এরপরে যখন নিরাপদ সড়ক আন্দোলন হইলো, নিরাপদ সড়ক আন্দোলনে যাদের বয়স ছিল, যারা এসএসসি এবং এইচএসসিতে পড়তো, তারাই কিন্তু এই অভ্যুত্থানের লিডার। এই নোবেট আন্দোলন বলেন, নিরাপদ সড়ক আন্দোলন বলেন, বা এরপরে ডাকসুর পরবর্তী আন্দোলন বলেন, সন্ত্রাস বিরোধী আন্দোলন বলেন, সীমান্ত হত্যা বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ এবং ৮ স্তম্ভ, সব কিছু মিলিয়ে এগুলো সব হচ্ছে বিল্ডিং ব্লক। রাজনৈতিক দলগুলোতে ছিলই। এটা হচ্ছে তরুণদের একটা প্রশিক্ষণ। এখানে কিন্তু রাজনৈতিক দলের বড় নেতৃবৃন্দ নেই। বড় নেতৃবৃন্দদের জায়গা থেকে অবশ্যই অনেক বেশি স্যাক্রিফাইস করছেন। বিএনপির নেতৃবৃন্দ স্যাক্রিফাইস করছেন, বিএনপির তৃণমূলের কর্মীরা স্যাক্রিফাইস করছেন, জামাতের নেতারা স্যাক্রিফাইস করছেন, জামাতের তৃণমূলের সবাই স্যাক্রিফাইস করছেন, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তারা যথেষ্ট স্যাক্রিফাইস করছেন। গুম খুন এমন হেন কোনো কাজ নেই তারা থেকে নেই, এবং যে কোনো সময় যে কোনো ঘটনায় তাদেরকে বাড়ি থেকে পলাতক থাকতে, একেবারে যেই পরিস্থিতি হাসিনা তৈরি করছে এটা তো পুরো বাংলাদেশ ভেবেছিল। কিন্তু আমি বলতে চাচ্ছি যে যখন রাজনৈতিক দলগুলো দলের নামে, রাজনৈতিক সংগঠনগুলো সংগঠনের নামে পারতেছে না, তখন কিন্তু এই প্ল্যাটফর্মগুলো আলাদা আলাদাভাবে একটা চৈতন্য তৈরি করছে, একটা কনসাসনেস তৈরি করছে, একটা ব্রিদিং স্পেস তৈরি করছে ক্যাম্পাসগুলোতে, ঢাকা শহরে। এই ব্রিদিং স্পেসগুলোর প্রথম যখন আমরা দেখলাম ডাকসুতে নুরুল হক নূর থেকে শুরু করে যারা সারা মানে কোটা আন্দোলন করলেন, ওনাদের একটা ব্যাচ বের হইল। প্রাইভেট ইউনিভার্সিটির ওই ব্যাচটাকে আমরা এতদিন ইনভিজিবল দেখলাম, এবার আসলে দেখলাম যে তারা ভিজিবল, তারা এনগেজ ছিল এত সময় ধরে, বা তারা কাজ করতে পারছে, বা তাদের পরবর্তী জেনারেশন। 19 সালের পরে আরেকটা ব্যাচ, তো ওই ব্যাচটা হচ্ছে এই নাহিদ ইসলাম ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন, আখতার হোসেন তো আমার বন্ধু এবং সে ছিল, এখানে আরও অনেকে ছিল। অনেকে আবার এই ব্যাচের মধ্যে যারা ছিলেন তারা কিন্তু 20 সাল থেকে অ্যাক্টিভ। এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, উনি হচ্ছে সীমান্ত হত্যার বিরুদ্ধে একটানা 54 দিন অনশন করলেন। তারপরে একটা সময় শোয়েব আবদুল্লাহ নামে একজন ছিল আমাদের সাথে, সে পরবর্তীতে গবেষণা চলে গেছে। তো আকরাম হোসেন ছিল, আকরাম হোসেন সে 23 সাল পর্যন্ত ছিল, আসছে যাচ্ছে। কিন্তু এই ব্যাচটার সাথে আবার সম্পর্ক হইল শিবিরের কয়েকজনের সাথে, বামপন্থী কয়েকজনের সাথে, হ্যাঁ, ছাত্র ইউনিয়নের কয়েকজনের সাথে, ছাত্র ফেডারেশনের কয়েকজনের সাথে। একসময় মানুষ ছাত্র ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে পারতো না, 16-17 সাল থেকে ভর্তি। আমি নিজেও জার্নালিজমে পড়তে চাই, পাই না, ইংলিশে পাইনি, কিন্তু আমি 3rd ছিলাম ভর্তি পরীক্ষায়, 7 ছিলাম বি ইউনিটে, কিন্তু আমি পাইনি। মানে আমিও 2-3টে সাবজেক্ট পাই নাই, নিতে পারতাম না, মানে মানুষ ছাত্র এই জন্য নিতে পারবো না। সো ওকে, এটা পরবর্তীতে 17-18 সাল থেকে বোধহয় এটা পরিবর্তিত হয়েছে। কিন্তু মাদ্রাসা ছাত্ররা আসছে, কমি মাদ্রাসা থেকে একটা অংশ আসছে শাপলা শাহবাগের পরে। শাপলা হওয়ার কারণে বলতো না ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়, তো তারা আসলে ইন্টারনেট শেখার চেষ্টা করলো। তো তারা যখন মেইন স্ট্রিমে আসলো, তাদের নিজেদের যে ট্রেডিশনাল থিঙ্কিং আর মেইন স্ট্রিমে সেকুলার লেফট লিবারাল থিঙ্কিং, এটার সাথে এক ধরনের বোঝাপড়া শুরু হইলো। এই বোঝাপড়া আমি মনে করি যে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করছে অভ্যুত্থানে। এই বোঝাপড়া থেকে একটা কমি মাদ্রাসার স্টুডেন্ট একটা বামপন্থী স্টুডেন্ট লিডারের সাথে কথা বলতেছে। এই সংলাপটা 13 সাল ধ্বংস করে দিতে চাইছিল, কিন্তু আসলে এই সংলাপটা 13 সালের ধ্বংসযজ্ঞের কারণেই, যে হত্যাযজ্ঞ, একদিকে ব্লগার হত্যা, একদিকে হচ্ছে হেফাজতের আলেম এবং মাদ্রাসা ছাত্র হত্যা, সব মিলিয়ে এক ধরনের সবার ভিতরে এক ধরনের মতি থাকে না, মতি ফেরা, হুশে ফেরার মতো অবস্থা, যে ঠিক আছে, তো হাসিনা কি তাহলে আমাদেরকে ইউজ করলো, তাহলে উপায় কি? বা আমরা কি এই দ্বন্দ্বের ভিতরে থাকবো, সেকুলার ইসলামিস্ট বাইনারি, শাপলা শাহবাগ বাইনারি, বাঙালি মুসলমান বাঙালি বাইনারির ভিতরে থাকবো, নাকি আমরা কোনো রিকনসিলিয়েটরি প্রসেসে ঢুকবো? আমরা কি সংলাপ করতে পারি কিনা? এই সংলাপের প্রচেষ্টাগুলো 16-17 সাল থেকে শুরু হলো, এবং এটা ডিফেন্ড হইল, মানে অনেক বেশি গভীর রূপ নিল হচ্ছে যে যখন রাজনৈতিক ফ্রন্টে এই কোটা আন্দোলন হইল, নিরাপদ সড়ক আন্দোলন, তখন আরও গভীর রূপ নিল, তখন আরও মজবুত হইল, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করছি। কাশ্মীর আন্দোলনে আমরা বামপন্থীদেরও পাইছি, ডানপন্থীদেরও পাইছি। এরপরের সীমান্ত হত্যা বিরোধী আন্দোলনে একই সাথে আনু মোহাম্মদ স্যারকেও আমরা আনতেছি, একই সাথে হচ্ছে হয়তো মানে ডানপন্থী ব্লকের লোকরাও এখানে আসতেছে, এনগেজ হচ্ছে। এইটা হচ্ছে এই যে সূত্রটা, এই সূত্র দিয়ে একটা হচ্ছে কালচারালি ইন্টেলেকচুয়ালি একটা গ্রুপ অফ পিপল এই রিভিশন করতে চাইছিল যে আওয়ামী লীগকে তো কালচারাল
অ্যান্ড ইন্টেলেকচুয়াল সেক্টরে পরাজিত করতে হবে, কারণ সে আসলে ঠিক আছে কালচারাল একটা এস্টাবলিশমেন্ট এবং কালচারাল অ্যান্ড ইডিওলজিক্যাল পজিশনের উপরে, এবং তার যেই রিপ্রেসিভ মেকানিজম, এই মেকানিজমকে চ্যালেঞ্জ করার আরেকটা চেষ্টা হয়েছে, আরেকটা সূত্র হয়েছে হিউম্যান রাইটস অর্গানাইজেশনসগুলো। এরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আপনি মনে করেন এই জুলাইয়ের যে লম্বা রাস্তা, এখানে প্রত্যেকেরই কোনো না কোনো ভূমিকা, অবশ্যই এই যে আমি বললাম প্রথমে যেটা বললাম, স্টুডেন্টদের যে অনেকগুলো মুভমেন্ট এবং ছোট ছোট মুভমেন্ট কিন্তু বড় ইম্প্যাক্ট, এনগেজমেন্ট। আবরার ফাহাদ became an icon of resistance, became an icon of resistance for any against any expansionism. তারপরে আবরার ফাহাদের সূত্রধরে আক্তার আকরামরা পরিচিত হইল বাংলাদেশে, তারা জেলে গেল, তাদেরকে দুইবার অন্তত আকরাম দুইবার গেছে, আক্তারও দুইবার গেছে, এবার সহ সে 3বার জেলে গেছে। তো এরাও পরিচিত হইল জনগণের কাছে যে এরা ডেডিকেটেড লিডার। তো একটা মানে এটা শুধু ব্যক্তি না, নুরুল হক নুররাও যথেষ্ট পরিমাণ তারা একটা সময় সংগ্রাম করছে, লড়াই করছে, যখন আসলে বাংলাদেশে লড়াই করার কেউ ছিল না। কিন্তু আমি বলতেছি এইটা একটা দিকে, আরেকটা দিকে হচ্ছে যে ইন্টেলেকচুয়াল কালচারাল একটা রিভিশনিজম তৈরি হয়েছে এবং একটা ধরনের মেলবন্ধন সংলাপের সুযোগ তৈরি হয়েছে। আরেকটা দিকে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, এখানে নেত্র নিউজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এখানে অধিকার যে এনজিও সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, মায়ের ডাক মতো একটা খুবই গুরুত্বপূর্ণ সংগঠন যে গুম হওয়া মানুষের যে পরিবারের সংগঠন, এটা লাগাতার লেগেছে। এটা হচ্ছে একটা হচ্ছে হিউম্যান রাইটস ডাইমেনশন, একটা হচ্ছে সিভিল, একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল কালচারাল যে লড়াইটা, যে সংলাপের সুযোগটা, এটা একটা হচ্ছে যে ছাত্রদের, তরুণদের, নট রাজনৈতিক দল মিসিং। ছাত্র ইউনিয়নের সাথে যখন আমরা সংলাপ করতেছি, ছাত্র ইউনিয়নের লিডার সিপিবি লিডার অন্য কথা বলতেছে, ঠিক আছে। জামাতের সাথে শিবিরের বিষয়টা আমি একটু আলাদা করে বলবো। সেটা হচ্ছে শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির, এইটা আসলে কেন্দ্রীয় জামাতের লিডারশিপের সবসময় কথা শুনছে এরকম না, বরং তারা বাস্তব পরিস্থিতি অনুযায়ী অনেক ডিসিশন নিচ্ছে, যেটা হয়তো কেন্দ্রীয় জামাতের সাথে, মানে তাদের প্যারেন্ট অর্গানাইজেশনের সাথে কোনো ওই রকম মানে সব পরামর্শ ভিত্তিক হয়েছে এরকম না, বরং তারা তাদের বাস্তব পরিস্থিতি অনুযায়ী অনেক ডিসিশন নিচ্ছে, অনেক সংযোগ প্রতিষ্ঠা করছে, অনেক এনগেজমেন্টে গেছে। তা আমি বলতেছি এটা আমি ধরতে চাই এই জায়গাটা, যে তরুণদের একটা আন্ডারস্ট্যান্ডিং, ছাত্র এবং তরুণদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে এখানে আসছে, যেখানে ম্যাকমোল্লার বসুর সাথেও আমার হয়তো কথা হয় না, আমার কথা হয়তো মাইনের সাথে, মাইনুদ্দিন যে আছে তাদের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এখন ক্যাম্পাসের বোধ হয়, তারপরে অনেক রায়ের সাথে, তেমনি আমার সাথে সাদিক ক্যামেরও কথা হয়েছে, আমার কথা হয়েছে এখন যিনি দায়িত্বে আছেন ওদের সেন্ট্রালি সিবগাতুল্লাহ সিবকা, ওনার সাথে তেমনইভাবে আমার কথা হয়েছে গণসংহতির সৈকত ভাই ছিল, তারপরে আরও উমামা ছিল, উমামার সাথে তো আমরা কারফিউর সময় আমার বন্ধু আসাদের মাধ্যমে যোগাযোগ হয়েছে। তো এটা কিন্তু এটাই যে আমাদের জেনারেশন, আমাদের সময় যেহেতু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো রিপ্রেশনের মাধ্যমে অলওয়েজ সার্ভিলেন্সে অলরেডি তারা একটা অবলিটারেটেড পরিস্থিতি আছে, তাদেরকে নাই করে দেওয়ার মতো পরিস্থিতি, ফলে এই স্রোতটা আন্ডার কারেন্ট হিসাবে খুবই শক্তিশালী হিসেবে জাস্ট আবির্ভূত হইল। এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের লিডারশিপ ছিল তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন কতটুকু বেশি কত কম, কখন কি বলছে না বলছে, এইসব ডিটেলসে গেলে আসলে যেটা হয় যে এসব ডিটেলস বলা ভালো, হ্যাঁ, যেটা হচ্ছে যে নিজের এক ধরনের যে অবদান, এটা তো মানুষের একটা হিস্টোরিক মুভমেন্ট, যে ভালো লাগার জিনিস আছে, কিন্তু অ্যাগেইন এটা হচ্ছে যে যদি বিভেদ তৈরি করে বা এক ধরনের টেনশন তৈরি করে, এটা ভালো না। যেমন আজকে ধরেন সবাই ছাত্র শিবির করতেছে, কিন্তু ছাত্র ইউনিয়নের যে অংশটা আমি মনে করি যে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরও তো স্ট্রাগল আছে ক্যাম্পাসে 2-3 বছর, তারা পাকিস্তানে রাজাকার হয়ে গেছে, জামাতের সাথে চলে গেছে, তারা বামাতি নামে একটা আইডিয়া ছিল না, জামাত প্লাস বামাতি হয়ে গেছে, ফলে এই ট্যাগও তো তাদের শুনতেছে, তারাও তো তাদের একটা লড়াই চালাই গেছে। যারাই স্পষ্টত অভ্যুত্থানের পক্ষে অংশ নিচ্ছে, পেছনে থেকে সামনে থেকে যেখান থেকে হোক, লজিস্টিক্স দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হোক, এনগেজমেন্ট দিয়ে হোক, জনশক্তি বলে না এখন যে জনশক্তি, শিবিরের জনশক্তি, শিবির অবশ্যই জনশক্তি সরবরাহ করছে। যখন আমরা শহীদ মিনারে 16 তারিখ দাঁড়ায় আছি, আমার স্পষ্ট মনে আছে 16 তারিখ শহীদ মিনারে দাঁড়িয়ে আছি, তখন শিবিরের পোলাপেন সায়েন্স লেভেল মানে পুলিশের সাথে সংঘর্ষ করতেছিল, লড়াই করতেছিল। তো এটা তো হয়েছে, এখন শিবির ওখানে লড়াই করতেছিল, এটা যেমন এটা ফোকাস পাইলে অবশ্যই ফোকাস পাওয়া উচিত তখন ক্যাম্পাসে দাঁড়ায়া
টিএসসিতে দাঁড়ায় ছাত্র ফেডারেশনের ছাত্র ইউনিয়নের পোলাপেন কি চেষ্টা করছে, ওটা কেন বাদ যাবে? আবার ওই সময় আবার আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম তারাও তো একটা লড়াই শহীদ মিনারে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু কোঅর্ডিনেটেড। আজকে এসে মনে হচ্ছে সবাই সবার শত্রু, সবাই সবার বিরুদ্ধে, আদর্শিক রাজনৈতিক কারণে বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু তখন কিন্তু আমি কিন্তু ম্যাপিং করলে দেখতে পারবো এখানে বামপন্থী যে আমলিক বিরোধী বামপন্থী যে অংশ, ছোট অংশ, এরাও অনেক অনুল্লেখযোগ্য বলতে হবে অন্যদের তুলনায়, আদাতকারীদের তুলনায়। কিন্তু তাদের তো এই মোরাল স্পিরিটটা ছিল, মোরাল এই রেকনিংটা ছিল। তারা দাঁড়ায় আছে, তারা চেষ্টা করতেছে। শাহবাগে একটা গ্রুপ চেষ্টা করতেছে, সায়েন্স ল্যাবের শিবিরের ছেলেরা লড়াই করতেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের লোকরা শহীদ মিনারে আছে। এটাই তো অভ্যুত্থান ছিল। বামপন্থীদের সংখ্যা খুবই কম, কিন্তু ছাত্র শিবিরের সংখ্যা অনেক বেশি হইতে পারে, তাদের রিক্রুটমেন্ট বেশি, কিন্তু ঘুরে ফিরে আকাঙ্ক্ষার জায়গাটা দেশ এবং দেশের মুক্তি ছিল। আপনারা বহু আগে থেকে, অন্তত 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সড়ক নিরাপত্তা আন্দোলন, ওই সময় থেকে আমরাও লেখালেখি করছি যে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা আসবে, এবং ওইটার সময় থেকে আপনাদের একটা প্রস্তুতি ছিল। আপনারা বাংলাদেশের সকল রাজনৈতিক আন্দোলন, কর্মসূচি, কৌশল এগুলোকে স্টাডি করেছেন। শাহবাগ আন্দোলন, হেফাজত, কেন হেফাজত ব্যর্থ হলো, কেন শাহবাগ হলো, 15 সালে নিপীড়নের কী ছিল, তো সেগুলো থেকে আপনারা সঠিক কর্মসূচি বের করতে পেরেছেন। কিন্তু বিজয়ের পরে কি হবে সেটা নিয়ে, বিজয়ের পরে তো এটা রাষ্ট্র, মুভমেন্ট ইজ অ্যানাদার থিং। যেমন আমি একেবারে স্পষ্টভাবে বলতে পারি, আমি রিসেন্টলি ডকুমেন্টগুলো দেখতেছিলাম। আমাদের যে গুরুবার আড্ডা ছিল, পাঠচক্র ছিল 2021 সালের অক্টোবরের থেকে। গুরুবার আড্ডাতে আমরা অন্তত 4টা আড্ডা পরিচালনা করছি, যেটা হচ্ছে একটা ছিল 69 গণ অভ্যুত্থান নিয়ে, ডক্টর মাহবুবুল্লাহর একটা বই আছে, উনি নিজে 69 গণ অভ্যুত্থানে ছিলেন। একটা ছিল 90 গণ অভ্যুত্থান নিয়ে, সেটা হচ্ছে আলী রিয়াজ স্যার এবং জিল্লুর রহমান একটা সম্পাদিত একটা বই আছে, ছোট বই আছে। আরেকটা ছিল হচ্ছে এই যে আমাদের রওনক জাহানের যে মুভমেন্ট নিয়ে একটা অ্যানালাইসিস আছে তার পলিটিক্যাল পার্টিজে, ওইটা আমরা স্টাডি করছি। তো এর বাইরেও বাংলাদেশের ইসলামপন্থীদের রাজনীতির অ্যানালাইসিস করছি, ওইগুলো আমাদের কাছে লিস্ট আছে। আমরা এটা এখন বলতে চাই না, এটা মানুষের বলে যে পাঠচক্র থেকে অভ্যুত্থান, অবশ্যই পাঠচক্র থেকে অভ্যুত্থান, পাঠচক্র থেকে একটা কনসাসনেস গ্রো করছে, যে কনসাসনেস আমরা একটা বড় অংশের মানুষকে একত্রিত করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। গণঅভ্যুত্থান কোন একটা পাঠচক্র থেকে, কিন্তু এই নেতৃত্বের একটা বড় অংশই তো ওই নেতৃত্বের বড় অংশ পাঠচক্র ছিল, এবং নেতৃত্বের বড় অংশই ওই রকম ভিশনকে এখনো অন করে আমি মনে করি। এই আন্ডারস্ট্যান্ডিং, এই কমন ল্যাঙ্গুয়েজগুলো যদি আমি না ইউজ করতাম, আমি যদি প্রথম থেকেই ধরাবাঁধা যে এই চক আছে যে তুমি ডানপন্থী, তুমি বামপন্থী, তোমারে রাখবো না, যেমন আমি পার্সোনালি যদি আজকে বলতে পারি, ছাত্র শিবিরের অনেক লিডার এখন আমি বিশেষ করে আমার বিরুদ্ধে বলেন, কিন্তু আমি তো মনে করি যে তারা যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখছে। যখন when it comes to the question of nation, question of the national struggle, question of the national emancipation, আমি কেন দেখতে যাব কে শিবির, কে ডান, কে বাম? তো সেটা ন্যাশনাল ইমানসিপেশনে যেটা রাজনৈতিক বা মতাদর্শিক শত্রু, তাদের সঙ্গে যাওয়ার যে চিন্তা, সেটার ক্ষেত্রে এক্সটার্নাল একটা শত্রু ছিল, যার সাপেক্ষে আপনি জাতীয় ঐক্য তৈরি করছেন। এখানে তো এক্সটার্নাল শত্রু তো হচ্ছে আধিপত্যবাদ, এখানে তো আঞ্চলিক আধিপত্যবাদ, অবশ্যই এখানে আঞ্চলিক হেজিমনি ছিল। আপনি কোন সাহসে আপনি বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালান? এবং আপনি ভাবতে পারেন, আপনি যে কোনো একটা তৃণমূলের আওয়ামী লীগ নেতাকেও বললেও সে মনে করে হি অর শি অ্যান্ড দেয়ার পার্টি ইজ ডিপেন্ডেন্ট অন সাম কান্ট্রিজ সিগন্যাল। সিম্পল। এইটা তো তার একেবারে তৃণমূলের নেতাকর্মী বিশ্বাস করে যে আমার কিছু হলে আমি পার হয়ে যাব, ওখানে আমার রক্ষা আছে, আমি তো রক্ষা পাবো না। বাংলাদেশের আর কোনো জনগণ একটা পার্টির কর্মী ছাড়া, নেতাকর্মী ছাড়া কেউ তো রক্ষা পাবে না, সবাইকে বঙ্গোপসাগরে ডুবতে হবে। কিন্তু ওখানে তো আওয়ামী লীগের তো এই ডিপেন্ডেন্সি, এই যে আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমি তো পালাই যাইতে পারবো, এবং সে পালাইছে, সে তো এখন ওখানে, আমরা তো শুনতেছি ওখানে বসে ট্রেনিং নিচ্ছে, সবই তো করতেছে। এখন উল্টা কথা যদি আপনাদের বিষয়ে বলা হয় যে আপনারাও কোনো না কোনো দেশের সমর্থন চান বা চেয়েছেন বা এখন চান এই আত্মরক্ষার জন্য, এই অভিযোগের ভিত্তি কতটা? না, আমি মনে করি যে অন্তত ছাত্র নেতৃত্বে যারা ভিতরে যারা আছে তাদের ভিতরে এই আন্ডারস্ট্যান্ডিং খুবই ক্লিয়ার যে বাংলাদেশের জনগণ হচ্ছে ডিসাইড করবে আমাদের কী হবে। এখন বাস্তবতা হচ্ছে যেই বিশ্ব ব্যবস্থার ভিতরে আমরা বসবাস করি, পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা, এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় আপনি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে আপনি আপনার দেশের ডিসিশন নিতে পারেন না। ইন্ডিয়া তো আমার উপরে খুবই প্রভাব খাটায়। ইন্ডিয়া কি মুক্ত না? ইন্ডিয়া কি 5+ হইতে পারছে আজ পর্যন্ত? হইতে পারেনি।
সে তো চেষ্টা করতেছে গত 30 বছর ধরে, তার তো ইকোনমি ডেভেলপ হয়ে আজকে 3rd 4th চলে আসছে, সবচেয়ে বড় ইকোনমির দেশ হয়ে গেছে, কিন্তু তার প্রতি ইন্ডিয়া 5+ হইতে পারেনি। তার কি 5+ হইতে পারছে? সে তো বলে যে 5+ হইতে হবে। ব্রাজিল 5+ হইতে পারেনি। সো এভরিওয়ান ইজ ট্রাইং টু বি 5+, মানে এই যে সিকিউরিটি কাউন্সিলের 5+ হওয়া। এখন সিকিউরিটি কাউন্সিল যেখানে আছে, এখানে আঞ্চলিক বৈশ্বিক আধিপত্যবাদ থাকবে। আপনি কিভাবে এটা নেগোশিয়েট করবেন, কিভাবে আপনার দেশে তো অন্তত 2-4টা জিনিস গুরুত্বপূর্ণ, মানুষের জীবন আর জীবিকার স্বাধীনতাটা গুরুত্বপূর্ণ, লড়াইটা গুরুত্বপূর্ণ, আপনার দেশে গণতন্ত্রটা গুরুত্বপূর্ণ, মানবাধিকারটা গুরুত্বপূর্ণ, বেসিক যেই হিউম্যান নিডস অ্যান্ড রাইটস আছে, এগুলো যদি আমি মনে করি যে ঠিক আছে আমি ভারতের অক্ষ থেকে বেরিয়ে আমেরিকার অক্ষে গেলাম, এইভাবে আসলে আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে আমরা কারো উপর ডিপেন্ডেন্ট না হয়ে কীভাবে আমরা স্বাধীন একটা সার্বভৌম জায়গাতে যাইতে পারি। ওই জন্য তো আসলে আমাদের জনগণেরও এক ধরনের কলোনিয়াল হ্যাংওভার আছে, যেটা আমি একজন আলজেরিয়ান তাত্ত্বিকের কথা দাঁড় করে বলে যে নন কলোনাইজেবল। আমার তো মনেই কলোনাইজেবল, যে আমি কলোনাইজড হইতে চাই, আমাকে এইভাবে গ্রুম করা হয়েছে, আমি প্রভু চাই, আমি প্রভু চাই, আমি হচ্ছে ওই যে হেগেলের ওই মাস্টার স্লেভের মতো, আমি তো মাস্টার চাই। তো আমি যে এই মাস্টার চাওয়ার প্রবণতা, এখান থেকে তো আমার জাতি এখনও বেরোতে পারে না। ওইখানে আমেরিকান সাম্রাজ্যবাদ, ভারতীয় আধিপত্যবাদের কথা আমি মনে করি বলা দরকার। এখানে আমার ইনস্টিটিউশন ডেভেলপ হয় নাই, এটা আমার বড় সূত্র। আমি ভারতের কালচারের উপর কেন ডিপেন্ডেন্ট? কারণ আমার এখানে ন্যাশনাল কালচার ডেভেলপ হয়নি। আমি কেন ইন্ডিয়ার মেডিকেল ইনস্টিটিউশনের উপর নির্ভরশীল? কারণ এখানে আমার প্রতিষ্ঠান দাঁড়ায়। এখন আপনারা তো একটা কথা এনেছেন যে, বা গ্রহণ করেছেন যে আমরা কারো বিরুদ্ধে না, আমরা আমরা পজিটিভ রাজনীতি করব, আমাদের রাষ্ট্রকে শক্তিশালী করব, আমরা অন্য কোনো পন্থী না, আমরা বাংলাদেশপন্থী, বা আমরা কারো বিরুদ্ধে না, আমরা বাংলাদেশের পক্ষে। বিএনপিও কিন্তু একই কথা বলছে যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের পক্ষে, আপনারাও বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ পন্থা। পার্থক্যটা কোথায় হচ্ছে? শহীদ জিয়াউর রহমান উনি যেটা বলছেন, ওনার নিজেরই হতাশা ছিল। উনি 79 সালে যখন ওনার যে বইটা আছে যে আমার মন্ত্রীরা তো আমার বাংলাদেশ জাতীয়তাবাদ বুঝে না, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ ওনার যে কননোটেশনস আছে, ওনার যে বক্তব্য আছে এবং ওনার যে কর্ম পরিকল্পনা আছে, ওইটা তো আজ পর্যন্ত বেস্ট এক্সাম্পল। আমার কাছে মনে হচ্ছে প্রো বাংলাদেশ হওয়া এইটা আসলে যতটা না গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে আমরা আসলে আমাদের দেশকে কোথায় নিয়ে দাঁড় করাতে চাই। এখন দেশের মানুষের যদি মানসিক দাসত্ব যদি না গুছিয়ে যায়, দেশের মানুষের এখানে আমাদের একটা বড়সড় সংকট আছে যে আমরা এখনো পর্যন্ত আমরা বাঙালি না বাঙালি মুসলমান, এই কোয়েশ্চেন সলভ করতে পারিনি। সেই 100-150 বছর ধরে এই ক্রাইসিস আমার ভিতরে, আমার আইডেন্টিটি কোয়েশ্চেন এখনো সলভ। আমি এখনো ঠিক করতে পারি না যে আমার সাথে আমার হিন্দু পড়োশির কি সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক কি পার্টিশনের যে ক্ষত, সেই ক্ষত দিয়ে নির্ধারিত হবে, নাকি হচ্ছে যে নাগরিক অধিকারের দিক থেকে নির্ধারিত? এই জায়গায় বলছিলাম যে সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদ সবসময় রাজনীতিকে সংস্কৃতির ভেতরে ঢুকিয়ে ফেলতে চাইছে, যে তুমি প্রগতিশীল সংস্কৃতি করবে না অপ্রগতিশীল, তুমি মুক্তিযুদ্ধের পক্ষে সংস্কৃতি বা চেতনা, মানে চেতনা সংস্কৃতি। মূল রাজনীতি তো হওয়ার কথা অধিকারের, এবং সেখানে সকল নাগরিক হিসেবে সমান অধিকারের জায়গায় থাকবে। মাঝে মাঝে এইটা দেখা যায় যে সাংস্কৃতিক রাজনীতির ভাষাকে, মানে সংস্কৃতিকে রাজনীতির জায়গায়, রাজনীতির অধীন না করে রাজনীতিকে সংস্কৃতির অধীন করার একটা প্রবণতা আমাদের দেশে দেখা যায় তরুণদের মধ্যে। পরিস্থিতি হচ্ছে এক ধরনের এটা তৈরি করে যে ঠিক আছে, আমাদেরও বোধহয় এই আলোচনায় ঢোকা দরকার, আমাদেরও বোধহয় এখানে কিছু বলার আছে। কিন্তু অবশ্যই বলার আছে, সাংস্কৃতিক রাজনীতি ছাড়া রাজনৈতিক বন্দোবস্ত তো সম্ভব না। আমি আসলে অধিকার এবং দায়িত্বের রাজনীতিতে বিশ্বাসী, অধিকার এবং অ্যাকাউন্টেবিলিটি, রাইটস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির দায়িত্ব রাজনীতিতে বিশ্বাসী। উইদাউট অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, রাইটস ইজ ডেঞ্জারাস। হিউম্যান রাইটসের যে আইডিয়া, এটা আমরা একাডেমিক ডিসকাশন, হিউম্যান রাইটসের আইডিয়া মানে ওয়েস্টার্ন ইউনিভার্সালিজম, এই ওয়েস্টার্ন ইউনিভার্সালিজম মোর ব্যক্তিকে মুখ্য করে তোলে, এখানে কালেকটিভিটির ভূমিকা নেই। তো এই কালেকটিভিটি যখন হারিয়ে যায়, তখন সমাজ থাকে না, তখন রাষ্ট্র থাকে না, তখন আসলে ব্যক্তি এবং পুঁজি থাকে। যখন ব্যক্তি, পুঁজি, বুর্জুয়া, মানে এই যখন একটা মনস্তত্ত্ব তৈরি হয়, এই মনস্তত্ত্ব তো ডিভাস্টেটিং, ব্যক্তির সমাজের জন্য ক্ষতিকর এবং পুরা দুনিয়ার জন্য ক্ষতিকর। ফলে ওই ফ্রেমওয়ার্ক থেকে বেরিয়ে আমরা আলাদা রাজনীতি নির্মাণ করতে চাই, যেখানে অধিকারের সাথে সাথে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এই কথাটা আমরা বলছি। তো ওই জায়গা থেকে যেটা বলা যে আমরা আমাদের সাংস্কৃতিক রাজনীতি অবশ্যই বাংলাদেশকে ডিফাইন করছে গত 100 বছর ধরে। এটার একটা বড় কারণ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। যেমন আমি একটা কথা বলি যে পাকিস্তান আন্দোলন
আমি পাকিস্তান আন্দোলনের মনে করি এটা আমাদের হিস্টোরির অংশ, একবার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু পাকিস্তান আন্দোলন যখন করা হয়েছে, যেই বক্তব্য দিয়ে করা হয়েছে, পাকিস্তান রাষ্ট্র যদি আদর্শিকভাবে ওই জিনিসে করতে যায়, তাহলে যেটা হয়েছে সেটাই হয়েছে বাঙালি জাতীয়তাবাদের ক্ষেত্রে। বাঙালি জাতীয়তাবাদ একটা মুক্তির স্বপ্ন, একটা মুক্তির সোপান ছিল। কিন্তু যখন এই বাঙালি জাতীয়তাবাদ পাহাড়ে মানুষের নিপীড়নের হাতিয়ার হয়ে যায়, যখন এই বাঙালি জাতীয়তাবাদ ইভেন হিন্দুদের নিপীড়নের হাতিয়ার হয়ে যায়, বাঙালি জাতীয়তাবাদ যখন হচ্ছে রেশিয়ালাইজড একটা মানে একটা থিওলজিক্যাল একটা পজিশনে পৌঁছে যায়, থিওক্রেসিতে ধর্মে পরিণত হয়, যখন বাঙালি জাতীয়তাবাদ এজেন্সিয়াল ইসলামফোবিক হয়ে যায়, এই যে প্রশ্নগুলো আছে এইটা সলভ না করে তো আসলে রাষ্ট্র গঠন সম্ভব না। আপনারা অভ্যুত্থানের নেতা, অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আপনারাই দিয়েছেন, আপনাদের সাথে আপনাদের মতো এরকম আরও অজস্র মানুষ মিলে দিয়েছেন, যারা নতুন জেনারেশনের, যারা শাহবাগ পরবর্তী জেনারেশনে, যারা মানে রাজনৈতিকভাবে সাবলক। আপনাদের যে এত পাঠচক্র, প্রত্যেকটা জিনিস আপনারা স্টাডি করে এসেছেন, বোঝাপড়া তৈরি করেছেন। অভ্যুত্থান বিজয়ের পরই আপনারা হয়ে গেলেন ছোট শক্তি, কিন্তু বড় শক্তি যেগুলো, যারা এই আন্দোলনে, যাদের নেতৃত্বে আন্দোলনটা হয় নাই, যারা আন্দোলনের অংশীদার বটে, কিন্তু নেতৃত্ব তো ছিল ছাত্র তরুণদের হাতে, তো তারা হয়ে যাচ্ছে এখন প্রধান নির্ধারক। এই কারণটা কি? সেটা কারণ হচ্ছে সাংগঠনিক সক্ষমতা। যেমন এখানে আমি উদাহরণটা নিই মাও সেতুং। মাও সেতুং হচ্ছে 1920 সাল থেকে, উনি তো কমিউনিস্ট পার্টিতে ওখানে যুক্ত ছিলেন। তো ওনারা তো হচ্ছে যে পার্টি দ্বন্দ্বের ভিতর দিয়ে, পার্টি লাইন থেকে শুরু করে সব কিছুর ভিতর দিয়ে পার্টিকে ফার্নিশড একটা জায়গাতে নিয়ে, যে পার্টি লাইনে চায়নার মুক্তি হবে ওই লাইনে নিয়ে সমর্পণ করছেন। মাও সেতুংকে সবাই সফল বলে, কিন্তু 20 সাল থেকে উনি ন্যাশনালিস্টদের সাথে লড়াই করছেন, নিজের পার্টির ভিতরে বিভিন্ন গ্রুপ অফ পিপলের সাথে লড়াই করছেন। এরপরে একটা পার্টি লাইনের ভিতর দিয়ে তার পার্টি ক্যাডাররা পুরা চায়নাব্যাপী ছিল। ওখান থেকে আমি যদি বিপ্লবের একবারে সফলতম উদাহরণ ধরি, আমি লেনিনকে মনে করি না ওই অর্থে। মাও সেতুংটা হচ্ছে যে দাফে 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 দাফে, অবশ্যই লেনিনও দাফে দাফে কাজ করছে, কিন্তু মাও সেতুংয়ের যেই সাংগঠনিক শক্তি, এবং ইরানি বিপ্লবেও আলী শরীয়তি একটা জেনারেশন, তার হোসেইনিয়া এরশাদ বলে একটা জায়গা আছে, ওখানে উনি বসে একটানা কয়েক বছর একটা ইরানের একটা ইন্টেলেকচুয়াল কালচারাল ক্লাসকে তৈরি করছেন, যারা একটা বিপ্লবের জন্য প্রস্তুত। খোমেনির একটা আধ্যাত্মিক ডেমোক্রেটিক একটা প্রভাব ইরান ব্যাপী ছিল। ফলে জনগণ একটা ক্যাটাগরি, তরুণ প্রজন্ম একটা ক্যাটাগরি, জেনারেশন একটা ক্যাটাগরি, এই আকারে আসলে বিপ্লব করা সম্ভব। কিন্তু বিপ্লবকে ধরে রাখার জন্য তো সাংগঠনিক শক্তি লাগে, পলিটিক্যাল আউটরিচ লাগে। আমি যদি নিউ এস্টাবলিশমেন্ট না আনতে পারি, আমার যদি সাংগঠনিক সক্ষমতা না থাকে, বিপ্লবী শক্তি না থাকে, বিপ্লবী শক্তি ছিল কিন্তু সাংগঠনিক বিপ্লবী শক্তি যদি না থাকে, আমি তো টেক ওভার করতে পারবো না। এই জন্য তো আমরা টেক ওভার করতে পারিনি, এবং আমরা টেক ওভার করার পরবর্তী সময়েও যে সম্ভাবনাগুলো ছিল সেগুলো আমরা মানে ওই অর্থে ইস্তেমাল করতে পারিনি। অনেকগুলো রাজনৈতিক দলের কর্মীরা, ওরা কিন্তু একটা জেনারেশনাল অ্যাসপিরেশন থেকে আসছে, তরুণ নেতৃত্ব। সেই তরুণ নেতৃত্ব তো কোনো দরকার ছিল না আবার তার প্যারেন্ট পার্টিতে যাওয়া, যুক্ত হওয়া। সে তো অলরেডি তার প্যারেন্ট পার্টির চেয়ে বড় হয়ে গেছে। সাদিক কায়েমের কথা ধরি, মেঘমোল্লার বসুর কথা ধরি, আর অনিক রায়ের কথা, অনিক রায় তো এখানে এনসিপিতে আছে। এরকম আমি অনেক ছাত্রনেতার নাম বলবো। এই ছাত্রনেতা তো তাদের প্যারেন্ট পার্টির লিডারদের চেয়ে বড় হয়ে গেছেন, কিন্তু তারা যখন সমর্পণ করে ফেলছেন, যেমন ছাত্রদলের নাসির ভাইয়ের কথা বলতে পারি, তারা তো অভ্যুত্থানের ভিতর দিয়ে তরুণ নেতৃত্ব হিসেবে, জেনারেশনাল বেনিফিট হিসেবে তারা তো অনেক বড় নেতা হয়ে গেছেন, অনেক এমপির চেয়েও বড় নেতা হয়ে গেছেন। কিন্তু তারা যখন আবার একটা পার্টি ডেকোরামে চলে গেলেন, উমামার কথা বলতে, উমামা তো ছাত্র ফেডারেশন করছে, কিন্তু তারপরেও বা আরও যারা আছে, আমি ব্যক্তি ধরে আর না বলি, সবার কিন্তু এই সুযোগটা ছিল যে উপরে ওঠার। আমরা মনে করি যে এইখানে এখন যারা রাজনীতিতে আছে তারা সবাই অভ্যুত্থানের পক্ষের শক্তি, এবং তারা সবাই প্রো বাংলাদেশি ফোর্সেস। এখানে অবশ্যই প্রো বাংলাদেশি ফোর্সেসকে একটা দীর্ঘ সময় জুড়ে, নট অনলি 5 ইয়ার্স, দীর্ঘ সময় জুড়ে একসাথে থাকতে, এবং একটা ডেমোক্রেটিক প্রসেসের ভিতর দিয়ে তাদেরকে আগামী 10, 15, 20 বছর, অন্তত আমি 20 বছর ধরতে চাই, তাদেরকে একসাথে একটা বাংলাদেশ, কমন বাংলাদেশ, একটা প্রসপারাস এবং ডিগনিফাইড একটা বাংলাদেশের জন্য তাদেরকে একসাথে থাকতে হবে। কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং একসাথে থাকতে হবে। রাজনৈতিক রেষারেষি থাকবে, বিরোধ থাকবে, কিন্তু when it comes to the question of nation, when it comes to the question of national solidarity, এবং comes to the question of fascism, এবং যেটা বলছেন এক্সপেনশনিজম, ইম্পেরিয়ালিজম, যেটাই বলেন না কেন,
যেই ক্রাইসিস আসুক না কেন, সেটাতে যেন আমরা অন্তত অভ্যুত্থানে যারা একসাথে ছিলাম তারা যেন একসাথে থাকতে পারি, ওই সময়টা যেন রিক্রিয়েট করতে পারি। যখন ন্যাশন আমাদেরকে দরকার পড়ে তখন যেন আমরা বিভাজিত নয়। ওই বিভাজন আমাদের মৃত্যু পরোয়ানা। ওই বিভাজন হওয়ার সাথে সাথেই এখানে এই বিভাজনের ফাঁকগুলো ঢুকে পড়বে একেবারে পরাজিত সব শক্তি, এবং এখানে আবার কেউ বাঁচতে পারবে না। বিএনপির হাজার হাজার কর্মী শহীদ হয়েছে, জামাতের শহীদ হয়েছে কয়েকশো কর্মী, ছাত্রদের বিভিন্ন সাধারণ ছাত্র সাধারণ নাগরিক শহীদ হয়েছে। তো এটা আসলে একবারে নন নেগোশিয়েবল একটা জায়গা, যেখানে আমরা আপোষ যেন না করি। এটা শুধুমাত্র ওই যে জুলাই সনদ বানানোর জন্য না, এটা তো আমরা জাস্ট একটা পেপার ওয়ার্ক, কিন্তু এটা তো হচ্ছে সাইকোলজিক্যালি এবং পলিটিক্যালি ইডিওলজিক্যালি ইভেন ডিসিশন নেওয়ার বিষয়, যে আসলে আমরা বাংলাদেশকে ধরে রাখতে চাই একসাথে। এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট ফোর্সেস, আওয়ামী লীগের বাইরেও যারা ফ্যাসিস্ট ফোর্সেস আছে, এবং আমাদের যত মানে আমার দেশের বিরুদ্ধে যারাই শক্তিশালী আছে বা যারাই আমার দেশের বিরুদ্ধে চক্রান্ত করতেছে, তাদের সবার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। আপনার তো একটা পর্যায়ে যেখানে পাঠচক্র, সাংস্কৃতিক আন্দোলন, চলচ্চিত্র আন্দোলন, লেখালেখি, বুদ্ধিবৃত্তিক কাজ, আরেকটা পর্যায়ে আপনার 18 বা 21 সাল থেকে অনেক বেশি করে এই অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়া চিন্তা এবং কাজকে, দুইটা পর্ব। এই গত এক বছর আপনার এক বছরের একটা বড় অংশ আপনি অন্তর্বর্তী সরকারের অংশ। এই সময়টাকে আপনি নিজের এবং এই সরকারকে কিভাবে মূল্যায়ন করবেন? সরকার তো আসলে দায়িত্ব পালন করার জন্য আসে, মিনিস্ট্রিগুলো সামলায়। ক্ষমতা ত্রিভুজ, ট্রায়াড অফ পাওয়ার ইনট্যাক্ট রেখে আসলে যদি এখানে সবচেয়ে যোগ্য প্রশাসক দুনিয়ার ইতিহাসেও বসাই দেওয়া, হি ক্যানট রান দিস কান্ট্রি অর এনি কান্ট্রি। সেটা হচ্ছে আমরা বলি যে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, সেকেন্ড হচ্ছে মিডিয়া অ্যান্ড কালচারাল এস্টাবলিশমেন্ট, অ্যান্ড থার্ড ইজ কর্পোরেশনস অ্যান্ড অলিগার্কস। আপনি এই তিনটা জায়গায় সফল হইতে পারিনি। চেষ্টা করছি প্রশাসন থেকে ফ্যাসিস্টদেরকে পার্জিং করার জন্য বা তাদেরকে থেকে মুক্ত করার জন্য। তারপরে কর্পোরেশনস এবং অলিগার্কসদের আমরা আসলে কোনো হাত দিতে পারি না, দুর্নীতির অভিযোগে তাদের চলতেছে। মিডিয়া কালচারাল এস্টাবলিশমেন্ট নিয়ারলি সেম। এবং এটা দায় বলতে পারেন যে মানুষ বলতে পারে যে নাহিদ ইসলাম ছিলেন, আমি ছিলাম। আসলে অন্য দুইটা ব্যবস্থা থাকা সময় আপনি মিলিটারি ব্যুরোক্রেসি ইনট্যাক্ট, কর্পোরেশনস অ্যান্ড অলিগার্কস ইনট্যাক্ট, আপনি মিডিয়া বদলাইতে পারবেন না। কারণ মিলিটারি, সিভিল ব্যুরোক্রেসি আর কর্পোরেশনস আর অলিগার্কস, এরাই হচ্ছে মিডিয়ার জন্মদাতা। এরাই মিডিয়াকে সাস্টেন করে, এরাই মিডিয়া এবং কালচারাল এস্টাবলিশমেন্টকে টিকাই রাখে, এবং এরা হচ্ছে এদের দুইটার মাউথপিস। ফলে আপনি যদি ফাঁকনা ভেঙে না দেন, তাহলে আপনি বলতে পারবেন না আপনি মিডিয়া কালকে বদলে দেন। আপনি বাংলাদেশের অধিকাংশ মিডিয়ার মালিক হচ্ছে অলিগার্কস। আপনি অলিগার্কসদেরকে কেন হাত দিতে পারছেন না? কারণ সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি চাচ্ছে না। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে কেন হাত দিতে চাচ্ছেন না? মিডিয়া অলিগার্কস চাচ্ছে না, মিডিয়া আর হচ্ছে কর্পোরেশন অলিগার্কস চাচ্ছে না। সো এই ট্রায়াড যদি আপনি না ভাঙতে পারেন, এখানে আপনি আসলে সবচেয়ে যোগ্য প্রশাসক দিয়ে পারবেন। কিন্তু এই সরকারের সবচেয়ে আমি যেটা মনে করি, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এটা হচ্ছে এই সরকার ট্রান্সপারেন্ট জনগণের কাছে। মানুষ আমাকে কোয়েশ্চেন করছে, জনগণ প্রশ্ন তুলছে, আমাকে উত্তর দিতে হবে। এটা আপনি গত 54 বছরে কোনো সরকারে দেখেন নাই, আর দেখবেন কিনা আমি চাই না। আমি চাই দেখুক মানুষের কাছে। তো এটা হয়ে গেল একবার, একটা এক্সারসাইজ হয়ে গেল। মানুষ তো এই আকাঙ্ক্ষাটাই করবে যে গণতান্ত্রিক প্র্যাকটিসটা থাকবে, যে সরকারকে কোয়েশ্চেন করা যায়। সরকার প্রধান থেকে শুরু করে সরকারের একেবারে নিম্নপদস্থ লোকটাও আমাকে অ্যান্সার করতে বাধ্য। এটা হচ্ছে আমি মনে করি একটা বড় সড়ো আমাদের অর্জন, অভ্যুত্থানের অর্জন, গণ অভ্যুত্থানের অর্জন, যে আমরা একটা সরকার আছি এবং সরকার গঠন করা গেছে, যে সরকারটা অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, ট্রান্সপারেন্ট টু দ্য পিপল এবং রেসপন্সিভ টু দ্য পিপল। প্রথম 3-4 মাসে 150 আন্দোলন হয়েছে, একবার লিস্টেড। আপনি অন্তর্বর্তী সরকারের এই অন্তর্বর্তীকালীন প্রথম 4 মাসে 150 আন্দোলনের রাজনৈতিক দলগুলোর ইন্ধন ছাড়া হয়েছে, এটা বিশ্বাস করাটা অন্যায্য। তারপরেও এই সরকার কিন্তু উইদাউট অ্যারেস্টিং, মানে যে থাকে না, মানে ইনডিসক্রিমিনেটলি কোনো দমন পীড়নে না গিয়ে পলিটিক্যাল গভর্নমেন্ট এতগুলো আন্দোলন এইভাবে সামলাইতে পারতো না, এইভাবে রেসপন্সিভ হইতে পারতো না, এইভাবে অ্যাকাউন্টেবল অ্যান্ড ট্রান্সপারেন্ট হইতে পারতো না। এরপরে যত আন্দোলন হয়েছে কিনা, যে আন্দোলনগুলো ন্যায্য, যেই বক্তব্যগুলো ন্যায্য, যেই দাবিগুলো ন্যায্য, সেগুলো কিন্তু সবগুলো মেট করা হয়েছে। বাংলাদেশে
গুমের মতো একটা জিনিস, যেন আর কোনো না সময় পারে সে গুম কমিশনের মতো একটা স্ট্রং একটা অর্গান রেডি করতে পারছে সরকার, যেটার এখনও কাজ করে যাচ্ছে। আমরা রেটিফাই করলাম সনদ, আমরা ওখানে যেই সনদ আছে সেখানে রেটিফাই করলাম। এবং বাংলাদেশের মানুষ, আমি মনে করি গত 1 বছরে দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, এটা আমরা দেখাতে পারছি। আমরা দেখাতে পারছি যে ঈদের সময়ে লিস্ট ক্যাজুয়ালিটি সহকারে মানুষ দেশের বাড়িতে যাইতে পারে। এরকম যদি এইরকম অনেক মেট্রিক্সে আমরা সফল, আমরা জাস্ট একটা এক্সাম্পল সেট করতে পারছি। এই যে দেশের জনগণকে শত্রুতার দৃষ্টিতে দেখা, এইটা আসলে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা কোনো লিডারদের কাজ না, বরং ওই দেশের জনগণকে কিভাবে অ্যাড্রেস করে, কিভাবে তাকে নিয়ে আমার রাষ্ট্রটা বানানো যায়, সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দের কাজ। এটা একটা বড় অংশের মানুষ, বড় অংশের স্টুডেন্ট গ্রুপস বা যারা আছে, তারা তো একটা সুন্দর দেশ চাইছিল, তো তারা অনেক আন্দোলনে নামছে, মিডিয়ার বিরুদ্ধে গেছে বা এখানে ওখানে অনেক আন্দোলন করতে গেছে। কিন্তু কোনো আন্দোলনে আমরা যেরকম সহিংসতার আশ্রয় নিই, কিন্তু সহিংসতার আশ্রয় নেই এটা অনেকের কাছে মনে হয়েছে যে কেন সরকার সহিংস হইল না। এই যে মনস্তত্ত্বটা, দেশের জনগণের বিরুদ্ধে অস্ত্র চালানোর মনস্তত্ত্ব, এটা তো থেকে আমরা বের হতে চাইছি। এই জন্য হ্যাঁ, অবশ্যই কিছু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, রাস্তাঘাট হুট করে বন্ধ হয়ে করে পায়। এখন রাস্তাঘাট বন্ধ আগে করলে কি করতো? সরকার গুলি করতো। এখন আমি তো আমার দেশের জনগণের বিরুদ্ধে গুলি করতে পারবো না, এটা আমার ম্যান্ডেট না। না, মানে এটা একটু ভালো বলেছেন যে আপনারা এই দৃষ্টিকোণ থেকে যে জনগণের ব্যর্থতার কারণে হলেও তাদেরকে দমন-পীড়ন না করা, বরং তাদেরকে যেই লোকগুলো আসতেছে এদের, আমি বললাম তো 95% যারা আন্দোলন বা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছে, এদের 95% মানুষ তো হচ্ছে সদিচ্ছার কারণে আসছে। এখন এই যে 99% কথা বলে, বিশাল সংখ্যক তরুণ তা এবং উঠতি মধ্যবিত্তের সন্তানেরা এবং হচ্ছে ঢাকার মতো শহরের, চট্টগ্রাম মতো শহরের শ্রমজীবী মানুষেরা, এরা তো একটা বিরাট রকম ঘটনা ঘটিয়ে ফেললো। এদের ইন্টিগ্রেট করার ক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলো ব্যর্থ। যেমন আমার বক্তব্য হচ্ছে রাজনৈতিক দলগুলো এদেরকে সাংগঠনিকভাবে আনতে হবে, কনসাসনেসের জায়গা থেকে এদেরকে সাথে নিতে হবে। যারা আপনার সংগ্রামের সাথী ছিল এবং যারা দূর থেকে আপনাদেরকে ফলো করে, আমি মনে করি যে তাদের উদ্দেশ্যে আপনার এই মুহূর্তে কি বক্তব্য? তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে যে আমি মনে করি যে পলিটিক্যাল কনসাসনেস আসছে মাত্র তাদের, এইটাকে সাংগঠনিক রূপান্তরের দরকার আছে, এটাকে এক ধরনের স্ট্রিমলাইন করার বিষয় আছে। আসলে কি চাই, আসলে কোন ম্যানিফেস্টো, কোন বক্তব্যের ভিত্তিতে সেই কোথায় গিয়ে পৌঁছাতে চায়, মানে এই স্বতঃস্ফূর্ত জনতাকে কীভাবে আপনি মানে এডুকেট করবেন, সেটা গুরুত্বপূর্ণ। এখন তাদের প্রতি আমি আহ্বান জানাই, আসলে লাভ নাই, আই এম নট গোয়িং টু এডুকেট দেম। তাদের এডুকেট করা, তাদেরকে লিটারেট করা, তাদেরকে যে পর্বে তারা ছিল, যে চৈতন্যের স্তরে তারা আছে, যে আমাদেরকে একটা পরিবর্তন দরকার, এই দেশটাকে ঘোচানো দরকার, নতুন করে বদলানো দরকার, ওই চৈতন্যের স্তর থেকে বদলানোর পথ প্রক্রিয়াতে তাদেরকে কীভাবে ইনক্লুড করা যায়, এটা তো রাজনৈতিক নেতাদের কাজ। তা আমি রাজনৈতিক নেতাদের আহ্বান জানাইতে পারি, বা আমাদের পাবলিক ইন্টেলেকচুয়ালদেরকে আহ্বান জানাতে পারি, আমি যারা আমাদের এডুকেটরদেরকে আহ্বান জানাতে পারি, যে তারা যাতে এই ডিসপার্সড এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই বিপ্লবী এবং অভ্যুত্থানের পক্ষের শক্তিদেরকে, এবং তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আছে, এদেরকে এই স্তর থেকে কীভাবে পরের স্তরে নিয়ে যাওয়া যায়, কীভাবে দেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে তাদেরকে এনগেজ করা যায়, সেই খাতে আমাদেরকে ইয়ে করতে হবে। এই গালিগালাজ করে লাভ নাই দেশের জনগণকে, যে ওরা খারাপ, ওরা মব করে, ওরা ধ্বংস করে, এটা সেটা করবে না কেন? সে তো করতেছে, কারণ হচ্ছে সে আসলে কনস্ট্রাকটিভ কিছু পাচ্ছে না। কনস্ট্রাকটিভ কিছু দেওয়ার দায়িত্ব তো রাজনৈতিক নেতাদের। তো আপনাকে অনেক ধন্যবাদ। জুলাইয়ের 1 বছর পরে এই জুলাই আন্দোলনকে আমরা আজকে জুলাই অভ্যুত্থান, সেটাকে আমরা বুঝে দেখলাম, তার বিভিন্ন জটিলতা, তার শক্তি, তার দুর্বলতা, এবং সেটা যে এখনও চলমান, সেটা মাহফুজ আলমের কণ্ঠেও বোঝা গেল, যে বিশ্লেষণ করে সামনের দিকের পথটা পরিষ্কার করা। তো আমরা এই জুলাইয়ের সকল অংশগ্রহণকারী, সকল পক্ষ, এবং যে আত্মত্যাগ যারা করেছেন, শহীদানের পথে যারা বিসর্জন দিয়েছেন জীবনের শ্রেষ্ঠ সম্পদ যেটা জীবন, আমরা তাদেরকে স্মরণ করি, তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকি। বাংলাদেশ তাদেরকে স্মরণে রাখবে। আমরা জুলাইয়ের যে সামষ্টিক কল্যাণ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের যে শপথ, সেটা বাংলাদেশে জয়ী থাকবে, সে আশা রাখি।